সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ নাও পডকাস্ট সিরিজে। আপনারা সবাই জানেন যে পলিসি ওয়াচ বাংলাদেশের একটি উদ্যোগ হচ্ছে বাংলাদেশ নাও পডকাস্ট, যেখানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজকের অনুষ্ঠানে, আজকের পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রন্টি চৌধুরী। আমার সাথে আজকে বরাবরের মতো আছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সাকিব রায়হান, যিনি পলিসি ওয়াচ বাংলাদেশের একজন ফাউন্ডিং মেম্বার। আমাদের সাথে নতুন একজন গেস্ট আজকে আছেন, জনাব ওয়াহিদুজ্জামান, যিনি সিনিয়র লেকচারার, গ্লোবাল স্টাডিজ এন্ড গভর্নেন্স ডিপার্টমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে তিনি শিক্ষকতা করছেন। আপনাদের দুজনকে এই অনুষ্ঠানে স্বাগতম। তো ধন্যবাদ। আজ থ্যাংক ইউ। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, বাংলাদেশে আপনারা জানেন গতকালকে থেকে আমাদের পার্বত্য চট্টগ্রামে একটা অশান্ত পরিবেশ বিরাজ করছে। একটা বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে হয়তো আহ একটা উত্তেজনা ছড়িয়ে গেছে এবং বাঙালি পাহাড়ির মধ্যে এক প্রকার একটা উত্তেজিত অবস্থা এবং সেনাবাহিনীর মুখ করতে হয়েছে। এবং আমরা খবর পেয়েছি আজকে যে খবরের কাগজটাতে যে 3 জন নিহত এবং অনেকেই গুলিবিদ্ধ, 4 জনের গুলিবিদ্ধের খবর আমরা মানব জমিনে দেখেছি। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। তো আমি আমি জানি যে সাকিব ভাই এখানে আজকে উপস্থিত আছেন, যিনি সেনাবাহিনীতে দীর্ঘদিন ছিলেন। সো তার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে শুনতে পারবো। তার কাছে যাওয়ার আগে প্রথমে আমি ওয়াহিদুজ্জামান, সিনিয়র লেকচারার, তার কাছে যাব। আহ, প্রাথমিক প্রতিক্রিয়াটা আপনার আসলে কি, মানে দেশের এই অবস্থায় 1 মাস 1.5 মাস হয় দেশের মধ্যে একটা পরিবর্তন এসছে, এই অবস্থায় পার্বত্য চট্টগ্রামের এই যে অশান্তি, সেটাকে কি আপনি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করেন, নাকি এটা কোনো একটা কিছুর যোগসূত্র মনে করেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে পাহাড়ে যে উদ্ভূত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা যদি দেখতে পাই, দুটো দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি সেটাকে। একটি হচ্ছে ভীষণ একটা সরল রৈখিক দৃষ্টিভঙ্গি, অন্যটি একটু ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি, যেটাকে আমরা একটু বলতে পারি যে কিছুটা কনস্পিরেসি থিওরির মতো। তো সাধারণ সরলরৈখিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে পারি যে এই পরিস্থিতিটা প্রথমে 4টি কারণ হতে পারে পেছনে। একটা হতে পারে দীর্ঘদিনের যে পাহাড়ি বাঙালিদের মধ্যে যেটা বিরোধ চলছে, সেটা কিন্তু আমরা কিছুদিন পর পরে দেখতে পাই। এটা আসলে খুব নতুন কিছু না, আমরা প্রায় দেখতে পাই পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা অদ্ভুত অবস্থা। অনেক ঘটনা আমরা দেখতে পেয়েছি প্রায় প্রতিনিয়ত, এবং সেখানে মিলিটারি ইন্টারভেনশন করেছে, সেটাও নতুন কিছু না। কিন্তু এবারের ব্যাপারটা একটু ডিফারেন্ট। আপনার নিশ্চয়ই আইএসপিআর এর যে বিজ্ঞপ্তিটা বা যে ওনাদের যে প্রেস ব্রিফিংটা দেখেছেন, সেখানে উনি স্পষ্ট বলেছে যে একটা দাঙ্গা, বড় একটা দাঙ্গা হওয়ার একটা সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে, যদি এখনই আমরা সবাই প্রোঅ্যাক্টিভলি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে না পারি, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। তো এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা দেখতে পারি আমরা যে এই ঘটনা যেটা ঘটেছে সেটা যে আরো বেশি দীর্ঘায়িত হচ্ছে কিংবা আরো বেশি ডেপথে যাচ্ছে, তার পেছনে একটা বড় কারণ হতে পারে বর্তমানে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা। এটা আমরা সবাই জানি যে অ্যাডমিনিস্ট্রেশন কিংবা প্রশাসন বা পুলিশ যারা কাজ করছে, তারা আসলে প্রপারলি কোথাও, বাংলাদেশের কোথাও তারা প্রপারলি এখনো পর্যন্ত প্রোঅ্যাক্টিভলি কিন্তু দেখতে পাচ্ছি না আমরা। এবং তার কিন্তু বহুবিধ কারণ আছে, সেটা আমরা জানি যে দীর্ঘদিনের একটা তাদের কালচার, সে কালচার থেকে বেরিয়ে এসে বা একটা লেগেসি বলতে পারেন, সেখান থেকে বেরিয়ে এসে কাজ করা, কিংবা তাদের ব্যাপারে যে জনমনের যে একটা দৃষ্টিভঙ্গি, চেঞ্জিং দৃষ্টিভঙ্গি, সেটাকে অ্যাড্রেস করে কাজ করা, এই ব্যাপারগুলি কিন্তু একটা ব্যাপার। তো আমার মনে হচ্ছে এটা একটা বড় কারণ যে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা, এটার পেছনে একটা ব্যাপার ছিল। আর একটা বিষয় আমরা দেখতে পারি, নাম্বার 3 বলতে পারি, যে সামাজিক মাধ্যমের যে গুজব এবং অতিরঞ্জিত খবর, এইটা কিন্তু আরেকটা বড় একটা আমার মনে হয় যে অন্যতম বড় একটা কারণ। যে কোনো ধরনের মব জাস্টিস বলেন বা যে কোনো ধরনের বর্তমানে প্রেক্ষাপটে যে কোনো পরিস্থিতি সৃষ্টি করার জন্য সামাজিক মাধ্যম কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। এবং সেটা কিন্তু আইএসপিআর এর যে প্রেস ব্রিফিং উঠে এসছে। সুতরাং এটা একটা বড় কারণ যে একটা ঘটনা ঘটেছে, সেখানে দেখা যাচ্ছে বিগত সময়ের কোনো একটা কয়েক বছরের পুরনো কিংবা আরো পুরনো কিংবা বাংলাদেশেরই না অন্য একটা ব্যাপার ছবিগুলি সংযুক্ত করে সেই ব্যাপারটাকে আরো কিভাবে অতিরঞ্জিত করা যায় এবং জনমনে ব্যাপারটাকে আরো মানে ব্যাপার স্টিমিউল করে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করা যায়, সেটা একটা ব্যাপার দেখতে পাচ্ছি আমরা। আর একটা বড় বিষয় হতে পারে যেটা হচ্ছে বর্তমানে রাজনৈতিক নেতৃত্ব শূন্যতা। এই বিষয়গুলি কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি যে প্রতিনিয়ত যে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক বা স্থানীয় নেতৃবৃন্দ ব্যাপারটাকে অনেকটা সলভ করার চেষ্টা করেছেন এর আগে। তাদের সেটা কি একটা পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে সত্য? মানে পার্বত্য চট্টগ্রামে আহ, এই দেখি কি রাজনৈতিক নেতা কর্মীদের প্রভাব ছিল এরকম কনফ্লিক্ট রেজলিউশনে?
হ্যাঁ, কিন্তু ওখানে যেমন ধরেন ওখানেও কিন্তু ইলেকশন হতো। ওখানেও কিন্তু আপনার স্থানীয় ইলেকশন ছিল। ওখানে এই বিষয়গুলো কিন্তু সব জায়গায় ছিল। বাংলাদেশের সব জায়গার মতোই। হ্যাঁ? তো ওই এইগুলো কিন্তু কিছুটা ইনেকটিভ এখন। সেই জায়গায় কিন্তু শূন্যতা একটা আছে। সেখানে যারা এমপি ছিলেন, তারপরে যারা ছিলেন কিংবা স্থানীয় সরকার যারা চালাতেন, সেখানেও কিন্তু কিছুটা শূন্যতা বা কিছুটা কর্ম অনীহা আমরা সেখানে দেখতে পাই। তো এই জিনিসগুলি কিন্তু বলতে পারে একদম সরলরৈখিক দৃষ্টিকোণ থেকে যে এগুলির কারণে এটা হতে পারে। হ্যাঁ, এটা। আর যদি আমরা একটু ক্রিটিক্যাল দৃষ্টিকোণ দেখতে যাই, যে ক্রিটিক্যাল লিক বা যদি কনস্পিরেসি থিওরি যদি চিন্তা করতে চাই আমরা, সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার আসার পরে দেশি বিদেশি বিভিন্ন মহল কিন্তু আমরা দেখতে পারি যে এই সরকারকে ব্যর্থ করার জন্য নরমালি বলা হয় বিভিন্ন ট্রাম্প কার্ড তারা ব্যবহার করছে। প্রথম বলতে পারি আমরা যে আমরা দেখতে পারি যে একটা জুডিশিয়াল কু কিন্তু করার চেষ্টা করা হয়েছিল। সেটা ব্যর্থ হওয়ার পর আমরা দেখছি মাইনরিটি ইস্যুটা নিয়ে বেশ বড় সড়ো আমরা আমরা অন্য দেশের মিডিয়া দেখেছি, সেখানে প্রচুর প্রচারণা হয়েছে এটা নিয়ে, এবং সেটা নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিন্তু এটা নিয়ে রিপোর্ট হয়েছে, আপনারা জানেন। সেটা ছিল। এবং এর পরে কিন্তু যে ইস্যুগুলি, যে সেন্সিটিভ ইস্যুগুলি আছে, আমাদের একটা কিন্তু হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম ইস্যু। এরপরে কিন্তু এই ইস্যুটাকে নিয়েও কিন্তু কথা বলা হচ্ছে, এবং আপনি যদি বিভিন্ন বা দেশীয়, অন্য দেশীয়, পার্শ্ববর্তী দেশীয় বিভিন্ন ফেসবুক ওদের গ্রুপগুলি দেখেন, তাহলে দেখবেন তারা কিন্তু এই বিষয়টাকে অন্যভাবে ইন্টারপ্রেট করছে। তো সেটাও কিন্তু একটা একটা ব্যাপার হতে পারে। আরো দেখতে পারি আমরা যে পেছনে যে ধরেন এই দীর্ঘ 16-17 বছর ধরে যারা মূলত বেনিফিশিয়ারি ছিলেন, তারা কিন্তু আমরা জানি যে লক্ষ হাজার কোটি টাকা নিয়ে তারা চলে গেছেন, এবং তাদের কাছে কিন্তু সেই অর্থগুলি এখনো মজুদ আছে। সুতরাং অনেকে বলে থাকেন যে সেই অর্থগুলি কিছু কিছু অর্থ কিন্তু ফাইন্যান্স করা হতে পারে এর পেছনে এই বিষয়টাকে জটিল করার জন্য। সেটা কিন্তু আমরা আরেকটা থিওরিতে আসতে পারে। এবং পাশাপাশি আমাদের বিভিন্ন মহলের বিভিন্নভাবে কথা হয় যে যারা প্রশাসনে আছেন, এতদিনের ধারা কাজ করেছেন, তারাও এর পেছনে হয়তো বা কাজ করতে পারেন। তো এই পুরো বিষয়টা কিন্তু আমরা এভাবে করে দেখতে পারি। এখন আসলে যে আসলে আরেকটা বিষয় হচ্ছে, কোনোদিনই কিন্তু একটা কারণে এগুলি হয় না। আপনি দেখেন ঘটনাটা শুরুটা কিভাবে হয়েছে। সেটা কিন্তু খুব একটা সরল, একটা মোবাইল চুরি হলো, সেখানে একটা এরকম ব্যাপারগুলি কিন্তু বাংলাদেশে অহরহ এর আগেও হয়েছে। ছোট এবং ভাই। সেখানে হ্যাঁ, এরকম এরকম কিন্তু হয়েছে, এবং এখন ব্যাপারটি করে বেড়ে গিয়েছে। এটা একটা সত্য কথা। বেড়ে গিয়েছে কারণ এর কারণটা আমরা জানি। হ্যাঁ? কিন্তু বা যে বিষয়টা দেখতে পেলাম, কিছু স্থানীয় পর্যায়ের কিছু ইন্টারভিউ এসছে, সেখানে তারা দেখতে পেয়েছে যে যারা বাড়িঘরে আগুন দিয়েছে এরা আসলে কারা, এবং অনেকে বলছে যে এরা তো আমাদের এখানকার মানুষ নয়। সুতরাং আসলে এই ভেতরের গল্পটা যে আসলে কি, সেটা আসলে আমাদের জন্য বোঝা একটু দুরূহ। কিন্তু আমরা আশা করতে পারি যে যেহেতু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা আমাদের সেনাবাহিনী ওখানে 144 অলরেডি রিপ্লাই করেছে, হয়তো পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসবে। কিন্তু সলিউশনটা প্রপারলি কি আসলে, সেটা কিন্তু একটা কনসার্ন থেকেই যাবে। ধন্যবাদ। দীর্ঘস্থায়ী সলিউশন, দীর্ঘস্থায়ী, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, এটাই, এটাই। দীর্ঘস্থায়ী সলিউশনের ব্যাপারে সাকিব ভাই যেহেতু আছেন, তার কাছে একটু জিজ্ঞেস করি। সাকিব ভাই, প্রথমেই আমি জিজ্ঞেস করতে চাই যে এই যে ওয়াহিদুজ্জামান ভাই অনেকগুলো কারণের কথা বললেন, সম্ভাব্য কারণ হতে পারে এই ধরনের অনেকগুলো কারণ, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কারণের কথা মনে হয়। আমার কাছে মনে হয়, যেহেতু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন, আপনার কাছে হয়তো আরো বেটার খবর থাকবে, আমাদের চেয়ে বেশি এক্সপিরিয়েন্স থাকবে। তো আসলে আমাদের এই যে দীর্ঘস্থায়ী একটা সমস্যা, পার্বত্য চট্টগ্রামের মধ্যে একটা টেনশন, যেটার কারণেই তো এরকম হয়েছে, তাই না? তো এটা আসলে এই টেনশনটা কিসের, মানে কি থেকে টেনশনটা তৈরি? ধন্যবাদ রন্টি। প্রথমেই আহ, মানে একটু ইতিহাস আলোকপাত করতে চাই। আসলে যদি কালকের ইনসিডেন্টটা বাদ দিয়ে যদি প্রথমে একটু আমি আসি সেটাই যাচ্ছি আর কি। আগের থেকেই, এটার বীজ বপন করে গিয়েছিল কিন্তু ব্রিটিশরা, যে আহ, যে আইনের মাধ্যমে এবং ওখানে যে মানে আনকন্ট্রোলড এরিয়া বা এই যেটা ডিক্লারেশনের মাধ্যমে বা যেটাই হোক, একটা আইসোলেশন করে দেওয়া হয়েছিল পার্বত্য চট্টগ্রামকে। আমাদের মূল ভূখণ্ড বলেন বা মূল সীমানা বা যেটাই বলেন, একটা আইসোলেশনে নিয়ে গিয়েছিল আইনের মাধ্যমে। এটা কিন্তু ব্রিটিশরা করেছিল, আমার মনে হয় ইচ্ছাকৃত ভাবে এটা একটা সমস্যা দিয়ে রাখা। তারপরে ঐতিহাসিক ভাবে কিন্তু পার্বত্য চট্টগ্রামে যারা লিড দিয়েছেন, রাজা হোক বা যারা ছিলেন, তারাও কিছু ঐতিহাসিক ভাবে ভুল করেছিলেন। সেটা 1947 পরেও, আবার এট দ্য সেম টাইম 1971 আমাদের মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থান এবং সবকিছু মিলায়। অত ডিটেলসে আমি যাচ্ছি না। তো এই টেনশনটা
মানে মানে মূল যে আমাদের অধিবাসীর সাথে যে এক বিরোধ, টেকনিক্যালি এটা কিন্তু ব্রিটিশ পিরিয়ড থেকে পাকিস্তান পিরিয়ড হয়ে এখনো পর্যন্ত চলছে। এরপর যখন 70 দশকের কিছু মানে বাঙালিকে যখন ওখানে পুনর্বাসন করা হয়, যাকে সেটলার বলা হয়, হুম, হুম। এটা 70 দশকের শেষের দিকে আরো ব্যাপকতা অর্জন করে। আপনি এখন যদি দেখেন যে অলমোস্ট 40, অনেকে বলে 48-9% বাঙালি আছে ওখানে। হ্যাঁ, উইকিপিডিয়া অনুযায়ী অর্ধেক বাঙালি, হ্যাঁ। হ্যাঁ, তো অলমোস্ট 50-50 সমান সমান। তো এক হচ্ছে ঐতিহাসিক ভাবে একটা দ্বন্দ্ব, দ্বিধা। 2 নম্বর হচ্ছে সেটেলারদেরকেও কিন্তু কখনো ওখানকার অধিবাসীরা মন থেকে গ্রহণ করে নাই। তো এটারও একটা দ্বিধা বা দ্বন্দ্ব। তার আগে আমি একটা জিনিস ক্লিয়ারলি বলে যাই, এই পাহাড়ি বাঙালি, সংখ্যালঘু সংখ্যাগুরু, এই এই উপজাতি জাতি, এটাতে আমি যেতে সবসময় অপছন্দ করি। সবাই বাংলাদেশী। আমরাই কিন্তু বিভাজন তৈরি করে দিচ্ছি পাহাড়ি বাঙালি বলে। হুম। তো এই বিভাজনে আমি যেতে রাজি না। বলতে পারেন হ্যাঁ, যে পাহাড়ে বসবাসকারী যারা ছিলেন আগের থেকে এবং তারপর পরবর্তীতে যাদেরকে সেটলার বলা হয়, যে মূল এই ভূখণ্ড থেকে পাহাড়ের যে যারা অবস্থান শুরু করেন, এই 2 ভাগে বিভক্ত এবং এটা স্পষ্ট। গতকালকের ইনসিডেন্টে যদি আসি, যদি দেখেন এটা কিন্তু শুরু হয়েছে একটা মব জাস্টিস থেকে। হুম। একটা মোটরসাইকেল চুরিকে ইস্যু করে ওখান থেকে পিটিয়ে হত্যা একজন বাঙালিকে, মানে আমি শ্রোতাদের বোঝার সুবিধার্থে বলছি, বাট আমি কিন্তু প্রথমে বলছি আমি এই বিভাজনে বিশ্বাসী না, যে বাঙালি এবং পাহাড়ি এই বিভাজনে আমি বিশ্বাসী না। যাই হোক, এই একজন বাঙালি বা সেটলার যখন ওটা সন্দেহভাজন ভাবে মোটরসাইকেল চোর হিসেবে ধরা হয় এবং তারপরে তখন যাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়, এরপর থেকে কিন্তু উত্তেজনাটা শুরু হয়। তো এখন যদি বলেন কেন শুরুটা হলো, শুরুটা কিন্তু মব জাস্টিস, একটা অন্যায় থেকে। একজন মোটরসাইকেল চুরি করেছে কি করেনি, যদি করেও থাকে তাকে পিটিয়ে মেরে ফেলার কিছু নাই। এটা যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানের পরিপ্রেক্ষিতে এটা অগ্রহণযোগ্য। সো এখান থেকেই কিন্তু শুরু গন্ডগোলটা। পরে দেখেন যে একটা জিনিস কি, যে কোনো সমস্যা তৈরি হইলে সেই সমস্যার কে জিয়ে রাখা বা সুবিধা ভোগ নেওয়ার জন্য কিন্তু তৃতীয় পক্ষের ও চতুর্থ পক্ষের আবির্ভাব ঘটে। এরপরে যেটা হয়েছে, এরপরে কিন্তু ইউপিডিএফ জড়িয়ে গেছে। নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ভাগ আছে। এই সন্তু লারমা, এম এন লারমা ভাগ, তারপর ইউপিডিএফ এর মূল ধারা, একটা গণতান্ত্রিক ধারা। তো এদেরও কিন্তু 4-5-6টা গ্রুপ আছে। এখানে এখন বর্তমানে সবচেয়ে সক্রিয় ইউপিডিএফ। ইউপিডিএফ কিন্তু তারা এই ঘটনায় জড়িয়ে যায় এবং তারপরে কিন্তু সেনাবাহিনীর সাথে মুখোমুখি অবস্থানে যায়, যে গোলাগুলিতে ফায়ারে মারা হয়। তো এখন এইটার যদি বলেন সমাধান কি, এটা অনেক ব্যাপক আলোচনা। এটা তো অল্পতে বলা সম্ভব সমাধানের না। আগে আমি আপনার কিছু প্রশ্ন করতে চাই। আমি জানি না আপনার কোনোদিন পোস্টিং ছিল কিনা পার্বত্য চট্টগ্রামে। আহ, কিন্তু আমি ছিল। জানতে চাই এরকম যে ছিল। তো পার্বত্য চট্টগ্রামে এজ এ বেঙ্গলি সেটলার এবং পার্বত্য চট্টগ্রামে একজন সাধারণ পাহাড়ি, এদের জীবনধারার মধ্যে পার্থক্যটা কেমন? মানে আমি বিভিন্ন ঘটনা যখন ঘটে বাংলাদেশে, যখন আমি পত্রিকায় পড়ি, তখন আমার কাছে মনে হয় যে আমি যদি পাহাড়ি হই এবং বাঙালি 50% আছে এখানে, যদিও সমান সমান, কিন্তু বাকি সারা দেশের সব মানুষ বাঙালি, সেক্ষেত্রে আমার উপরে তো একটা প্রেশার এমনিতে চলে আসে। তো সেক্ষেত্রে আমি কোনো কিছু করতে গেলে আমার আমার কাছে মনে হয় যে হয়তো আমি হয়তো সংখ্যালঘু, এই প্রেশারটা আমার মধ্যে এমনিতেই আসতে পারে আসলে। তো সেক্ষেত্রে যারা ওখানে থাকে, বাঙালি এবং পাহাড়িদের মেন্টালিটির মধ্যে বা পয়েন্ট অফ ভিউর মধ্যে বা যে মানে প্রেশার যেটা তাদের মধ্যে আসে, সেটা সেখানে কি পাহাড়িরা একটু পিছিয়ে থাকে বাঙালিদের চেয়ে? আমি ওখানে ছিলাম, বান্দরবনে ছিলাম বেসিক্যালি। তো ওখানে আমার সৌভাগ্য হয়েছিল পাহাড়ে থাকার এবং চাকরি সুবাদে আরকি। আপনি যেটা বললেন যে এই এই তত্ত্বটা কাজে দেয় কিনা, যে সংখ্যালঘু বা সংখ্যা এই, তো যেটা আমার কাছে মনে হয়েছিল সবসময়ের জন্যই, প্রথমত পাহাড়ে যারা বসবাস করে তারা সেটলারদেরকে কখনো পজিটিভলি নেয় না।
আর যারা সেটলার তারা পাহাড়িদেরকে কখনই খুব আপন বা বিশ্বাসভাজন মনে করে না। এই যে একটা কনফ্লিক্ট একটা গোষ্ঠীর প্রতি আরেকটা গোষ্ঠীর, এইটা নিরসন করা না গেলে এই সমস্যার সমাধান করা যায় না। সো এটা দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত যে এখানে পাহাড়ি বাঙালি বিভাজন না, বাংলাদেশী বাংলাদেশী তত্ত্বে আসতে হবে। এবং এট দ্য সেম টাইম দেখেন, আহ, এই যে বললাম আইনগত জটিলতা, এটা কিন্তু একটা ভূমি কমিশনও আছে। 2001 সালে ভূমি কমিশন গঠন করা হয়েছিল যে শান্তি চুক্তি অনুযায়ী, 1997 সালের শান্তি চুক্তি অনুযায়ী কিন্তু একটা ভূমি কমিশন গঠন করা হয় 2001 সালে। আচ্ছা, এটা জানার আগে আমি একটু যদি দর্শকদের বলি আর কি, কারণ অনেকের মধ্যে এটা নিয়ে কোয়েশ্চেন থাকে। আপনি যে খুব ভালো মানে একটা ইয়েতে আসছেন সাবজেক্টে। বাংলাদেশের মানুষজন খুবই বিরক্ত হয় যারা এই বিষয়টা নিয়ে একটু উত্তেজিত হয়ে যায়, যে কেন পাহাড়িরা বলবে যে আমাদের পার্বত্য চট্টগ্রামে কেউ জমি কিনতে পারবে না, এটা এটা কেন বলবে? তাদেরকে মনে হয় যে এখন বাংলাদেশের অন্যান্য জায়গায় তো যে কেউ জমি কিনতে পারে, সেক্ষেত্রে পাহাড়ে জমি কিনতে সমস্যাটা কই? তখন যদি তাদেরকে একটু উদাহরণ দেখানো হয় যে হয়তো এক একটা জেলায় গিয়ে অন্য জেলার একজন লোকের আসলে জমি কেনাটা কষ্ট হয়, বা আপনার জমি বিক্রি করতে গেলে নেইবারদের আগে বলতে হয়, এই ধরনের একটা নিয়ম বোধহয় বাংলাদেশে আছে। পাহাড়ের ক্ষেত্রে আসলে ভূমি আইনটা কি বলে, মানে অ্যাকচুয়ালি কি বলে, বর্তমান আইনটা কি বলে দেখেন, জমি আমি কেনার বিষয়ে? আইন বিষয়ে খুব মানে এই বিষয়ে আমার খুব দক্ষতা তা না, বাট আমি যতটুকু জানি, আমার যতটুকু নলেজে আছে যে শান্তি চুক্তি অনুযায়ী ওখানে জমি কিনতে গেলে অবশ্যই একটা গভর্নমেন্ট প্রসিডিউর বা একটা কিছু ফলো করতে হবে। এখানে যেটা আপনি বললেন যে কেন এই দ্বিমুখী বা দ্বৈত একটা আইন বা দ্বৈত সিস্টেম, এটা আমি কিন্তু প্রথমে বলেছিলাম এটা ব্রিটিশ সিস্টেম। এবং এই ব্রিটিশ সিস্টেমটাই কিন্তু এখনো সবাই ধারণ করে আসছে। সো আমার মনে হয় এখন টাইম এসেছে এখান থেকে বেরিয়ে আসা। ওই যে আমি প্রথমে বললাম যে বাংলাদেশী এই মন মানসিকতায় আসা, যে এটা আমার জায়গা, এই এটা আমার ভূমি, এখানে কেউ আসতে পারবে না, এই মন মানসিকতা থেকে না বের হলে মূল ধারায় মিলবো কি করে আমরা? কিন্তু সেটা তো যদি অবিশ্বাস থেকে আসে না সাকিব ভাই, অবিশ্বাস থেকে তো আসে। যদি আপনি গতকালকের ঘটনাটাই দেখেন, যে একটা মব জাস্টিস হয়েছে ভালো কথা, তো সেজন্য বাঙালিরা কেন মিছিল করবে পাহাড়িদের বিরুদ্ধে? বাঙালিরা মব জাস্টিসের বিরুদ্ধে মিছিল করতে পারে, কিন্তু এটা তো যেহেতু তারা সংখ্যালঘু, সংখ্যাগুরু, তাদের দায়িত্বটা একটু বেশি হয় না? সংখ্যালঘুদের তো একটু ভয় থাকেই। এখানে এই মব জাস্টিস এর এগেনস্টে যে মিছিলটা হয়েছে, এটাও তো একটু আক্রমণাত্মক ছিল, তাই না? আমি কিন্তু হ্যাঁ। ওটাকে ডিফেন্ড করিনি। যেটা বাংলাদেশে যে কোনো মিছিলেরই কিন্তু একটা আক্রমণাত্মক মনোভাব থাকে। আমরা পিসফুল মিছিল খুব কম দেখি। এবং এটা যদি ভিন্ন প্রসঙ্গ তাও একটু বলে ফেলি, এই জালো জালো আগুন জালো। তো হুম। প্রথমেই এই স্লোগানটায় বেশিরভাগ মানুষই কিন্তু ধরে নেয় যে মানে তার মানে হচ্ছে এখন আগুন ধরায় জ্বালায় দিতে হবে। এটা যে আসলে মনের ভিতরের যে আত্ম উপলব্ধি, যে বিবেক, সেইটাকে আগুন জ্বালানো, জাগ্রত করা, এটা কিন্তু আমরা বুঝি না। বেশিরভাগ ক্ষেত্রে মনে করি জালো জ্বালা আগুন জ্বালো মানে হচ্ছে আগুন জ্বালায় দাও ধরে যা পাওয়ার সামনে। এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। মিছিলও শান্তিপূর্ণ হতে পারে। আর মব জাস্টিস এগেইনস্টে কেন শুধু বাঙালিরা করবে? সবার অংশগ্রহণ করার কথা ছিল। যে সবাই মিলেই বলবে যে এটার এগেইনস্টে আমরা। সো এই বিভাজনগুলো এসেছে, ওখানে আমি তো বলেছি যে আমার কাছে মনে হয় যে এক গোষ্ঠীর প্রতি আরেক গোষ্ঠীর আস্থা বা অবিশ্বাসের বিশ্বাসের কারণে। দেখেন ওই খাগড়াছড়ির ঘটনা রাঙামাটি পর্যন্ত গেছে। রাঙামাটিতে পাহাড়ি এক সংগঠন যারা নাম দিয়েছে বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলনের একই সূত্রে গাথা আন্তর্জাতিক হিসেবে তারা মিছিল মিছিল করার পরে তাদের বাসা বাড়িতে হামলা হয়েছে। কে হামলা করছে কে জানে, অবশ্যই মানে অন্য একটা পক্ষই হামলা করছে, হয়তো বাঙালি। বাট হামলা চলতেই আছে আর কি, এটা একটা অবিশ্বাসের কারণে হোক। যাই হোক, আমি আবার হ্যাঁ বলেন। না, আমি জাস্ট বলতে চাচ্ছিলাম এইগুলো বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত কঠোর হস্তে দমন করা হবে। যতক্ষণ না যেকোনো হামলা, যেকোনো মব জাস্টিসের এগেইনস্টে শক্তিশালী অবস্থান নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত এগুলো চলতেই থাকবে। এখানে কোনো জাতি হ্যাঁ, গোষ্ঠী বিভেদ না। তো গতকালকের যে অ্যাকশন, তাতে তো খুব দ্রুত 144 দেওয়া হয়েছে এবং আপাতত পরিস্থিতি শান্ত। আমার মনে হয় যে এটা হয়তো বাড়বে না, কিন্তু আনফরচুনেটলি 3 জন মানুষের প্রাণ গেছে, যেটা না গেলেও হয়তো হয়তো। বেসিক্যালি আমার কাছে মনে হয় যে এটা আনফরচুনেট, মানে মানুষ মারা যাওয়াটা, একটা ছোট্ট ইস্যু নিয়ে মানুষ মারা যাওয়াটা আনফরচুনেট। আমি আবার ওহিদুজ্জামান ভাইয়ের কাছে ফিরে যাই।
আপনি বলছিলেন যে মিছিল নিয়ে যে কথা পত্রিকায় উঠছে যে পত্রিকাতে এক জায়গায় বলা হয়েছে যে মিছিল নিয়ে যখন গেল তারা, তখন লোকমান নামে একজনের উদ্ধৃততে আপনার প্রথম আলোতে আসছে তারা জানে না কে আগুন দিল আসলে। হুম, ইয়েতে আপনার পাহাড়িদের বাসাবাড়িতে কে আগুন দিল এবং ওই আগুন দেওয়ার পরেই তো উত্তেজনাটা বাড়ছে এবং রাইট। তারপরে সেনাবাহিনী অ্যাকশনে যাওয়া লাগছে। আপনি যে বিবৃতির কথা বললেন সেনা সদর থেকে যে বিবৃতি, সেটাতে যেরকম ভাবে বলা হয়েছে আবার পত্রিকা যেভাবে আসছে তার মধ্যে একটু সামান্য ডিফারেন্স আছে। আপনার কাছে মনে হয় কোনটা সত্যি? যেটা হচ্ছে যে বাস্তবতা হচ্ছে যখন আইএসপিআর থেকে কিছু কিছু বলবে সেটা তো ডেফিনেটলি থাকবে, প্রচন্ড রকমের কষাসলি করবে। সেখানে তাদের ডিফেন্সিভ ওয়েটা সব থেকে বেশি থাকবে, খুব স্বাভাবিক সরকারি বিবৃতি। আর নিউজ চ্যানেলগুলো যেটা দিবে সেটাও কিছুটা বায়াস হতে পারে, বাট এখন আসলে বাইরে থেকে বলাটা খুব ডিফিকাল্ট। আমি যদি একটু সাকিব ভাইয়ের সাথে একটু লিঙ্ক করে বলতে চেষ্টা করি যে পাহাড়ি বাঙালিদের মধ্যে বিভেদটা আসলে কেন হলো। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড একটু সোশ্যোলজি, আমার পাহাড়ে কিছু কাজ করার অভিজ্ঞতা আছে, সেখান থেকে যদি একটু বলি। এবং যেটা হচ্ছে মূলত যে আহ, মূলত পাহাড়ি মানুষদের কিন্তু লাইভলিহুডটা ডিফারেন্ট, তারা কিন্তু এখনো হান্টিং গ্যাদারিং সোসাইটিতে তারা বিলং করে, এবং ওখানে কিন্তু ওনারশিপটা হচ্ছে কমিউনিটি ওনারশিপ। হ্যাঁ, এই জন্য দেখবেন ওখানে যে একটা কথা সাকিব ভাই বললো সেটা ইজ ভেরি ট্রু, যে ওখানে কিন্তু আপনি আহ, উম, আহ, আপনার যেটা মূল বিষয়টা হচ্ছে আপনার, আপনি কিন্তু ওখানে জমি কেনা বেচার ক্ষেত্রে যখন আপনি জমি কিনতে যাবেন তখন কিন্তু আপনি পাহাড়িদেরকেই কিনতে পারবেন। মানে বাঙালি কিন্তু পাহাড়িদের জমি কিনতে পারবে না। পাহাড়িদের সাথে পাহাড়ি, এবং আমি কিছু বাঙালিদের ওখানে দেখেছি যারা ওখানে জমি কিনেছে, তারা তাদের আইডেন্টিটি কার্ড, যে আমরা যে বলি যে এনআইডি কার্ড চেঞ্জ করে নিজেকে পাহাড়ি বানিয়ে তারপর তারা জমি কিনেছে। হ্যাঁ, তো সুতরাং এই কিছু ব্যাপারগুলি আছে, যার কারণ হচ্ছে লাইভলিহুড যেহেতু টাস্ট, যখনই বাঙালি ওখানে গেল, যখনই তাকে সেটেলার করা হলো, তখন তারা ভাবলো যে আমাদের লাইভলিহুডের উপর ইম্প্যাক্টটা পড়ছে। কারণ জুম কাল্টিভেশন বলেন কিংবা ওখানে হান্টিং গ্যাদারিং সোসাইটির অন্য অন্য টুলস যেগুলি ওখানে কাজ করে সেগুলি কিন্তু আলটিমেটলি থ্রেট ফিল করে। ওই আপনার পাহাড়িরা থ্রেট ফিল স্বাভাবিকভাবেই করবে, কারণ তাদের নিজস্ব ল্যান্ড, যারা শত বছর ধরে যারা যেখানে ছিল সেখানে বাঙালিদের সেটেল করার পরে তারা মনে করছে যে আমাদের রিসোর্সের উপরে এটা একটা তারা একটা এটাকে তারা নিয়ে নিল। সুতরাং এটা একটা ব্যাপার, তাদের মধ্যে সেন্টিমেন্ট কাজ করে, এবং বাঙালি যারা ওখানে গিয়েছে তাদের মধ্যেও দেখবেন। এবং আরেকটা বড় ইস্যু হচ্ছে যে একটা এথনিক গ্যাপ, কারণ বাঙালিরা যারা গিয়েছে মোস্টলি তারা মুসলিম কমিউনিটি, পাহাড়িরা তাদের হচ্ছে আদিবাসী কালচার ডিফারেন্ট, ডিফারেন্ট কালচার। সো তাদের মধ্যে একটা এথনিসিটিক একটা বড় গ্যাপ আছে। তাদের যদি বলেন আপনি উৎসবের ব্যাপারটা বলেন, সবকিছুর মধ্যে একটা বড় ডিভিশন আছে। সো এই ডিভিশনটা মিটিগেট করার জন্য সাকিব ভাই যেটা বলছিলেন যে ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা কিন্তু কোনো উদ্যোগ দেখতে পাইনি এই যে বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রমোট করা। হুম, হুম। আমরা কিন্তু জানি যখন বাঙালি জাতীয়তাবাদের কথা আসলো, তখন কিন্তু প্রথমে কিন্তু পাহাড়িরাই বলেছিল না আমরা বাঙালি জাতীয়, আমরা তো নিজেরা বাঙালি না, হোয়াই ডু আই সে আমি বাঙালি, আমি তো পাহাড়ি। তো হ্যাঁ, হ্যাঁ, তারপরে এটা তো কিন্তু অনেক ঠিক আসতো। হ্যাঁ, তারপরে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ ব্যাপারটা এসছে। এখন এই বাংলাদেশি জাতীয়তাবাদ কি প্রপারলি প্রমোট করা হয়েছে কিনা, নাকি আমরা কিছু বাঙালিদের ওখানে পাঠিয়ে দিয়ে মনে করছি ঠিক হয়ে যাবে এটা। এই বিষয়টা কিন্তু আপনি যখন একটা কালচারের মধ্যে একটা কালচারকে পেনিট্রেট করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই সেটাকে প্রমোট করতে হবে, একটা একটা ইউনিফর্ম কালচার তৈরি করতে হবে, যে আপনি যে যা কালচার ফলো করেন প্রবলেম নাই, কিন্তু আপনি কিন্তু বাংলাদেশি। হুম, হুম। এই এই যে সেন্টিমেন্টটা, এই সেন্টিমেন্টটা কিন্তু কোনোভাবে রাষ্ট্র কিন্তু পৃষ্ঠপোষকতা করেনি। শান্তি চুক্তি একটা হয়েছে দেখেছি আমরা, শান্তি চুক্তি হওয়ার পরে আমরা দেখেছি রাজনৈতিক একটা আসপেক্ট সেখানে, কিন্তু সোশ্যাল আসপেক্ট, কালচারাল আসপেক্ট, কালচারাল অ্যাসিমিলেশন, এই জিনিসগুলি কিন্তু ওখানে প্রপারলি কাজ করে না, এখনো কাজ করছে না। এখনো পাহাড়ি বাঙালিদের দেখলে মনে করে ও আমার এনিমি, বাঙালি পাহাড়িদেরকে এনিমি মনে করে এত বছর পর এসেও। হ্যাঁ, এখানে আমি একটা সুতরাং জিনিস হ্যাঁ, আচ্ছা, শেষ করলে আমি বলতে পারি সেটা হচ্ছে আহ, শান্তি চুক্তির বিষয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শান্তি চুক্তি বাস্তবায়নে যদি সরকার মনে করে যে এটা ডিফিকাল্ট একটা ব্যাপার বা কিছু বিষয়ের সাথে কম্প্রোমাইজ সাকিব ভাই, করা যাবে তার না, আগে শান্তি চুক্তিতে কি বলা হয়েছে আসলে? শান্তি চুক্তিটা কি? এখানে অনেক কিছু আছে, অনেক এটার অনেক কিছুই আছে। তার মধ্যে যে পার্ট গুলা, আমি শুধু এটাই বলতে চাচ্ছি, যে পার্ট গুলা গভর্নমেন্ট মনে করছে যে এটা বাস্তবায়নে ডিফিকাল্টিজ আছে, হুম। হ্যাঁ, সেই সব জায়গায় কিন্তু আবার আলোচনা হতে পারে বা এগুলো নিয়ে ক্লিয়ার কাট একটা অবস্থান জানাতে পারে গভর্নমেন্ট। দেখেন এই জায়গাগুলো আমরা সে সময় মনে করেছিলাম যে বাস্তবায়নে কিছু জটিলতা আছে, বাট এই মুহূর্তে আমরা মনে করছি এটাকে আবার রিফর্ম করার বা এই জায়গায় রিফ্রেজিং করার প্রয়োজনীয়তা আছে। এটা হাইড এন্ড সিকে না গিয়ে
আমার মনে হয় ক্লিয়ার কাট পথ নেওয়া উচিত গভর্নমেন্ট, যেসব জায়গাগুলোয় বাস্তবায়নের জটিলতা আছে। এগুলো বলতে গেলে অনেক কিছু এসেছে, অনেক সেন্সিটিভ কথা এসেছে। যেমন চুক্তির মধ্যে আছে যে 6টা ক্যান্টনমেন্ট স্থাপনা ছাড়া বাকি সবগুলা উঠিয়ে ফেলতে হবে সেনাবাহিনীকে। এখন প্রশ্ন আসবে, এখন যদি সেনাবাহিনী উঠে যায় পুরোপুরি, তাহলে কে নিশ্চয়তা দিবে যে পাহাড়ে আবার অশান্ত হবে না? কে নিশ্চয়তা দিবে যে আবার অনেক বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসী গোষ্ঠী উত্থান ঘটবে না? সো এই জন্যই আমি বললাম যে যেসব জায়গা বাস্তবায়নে জটিলতা আছে বা যেটা মনে হয় যে এটা সরকারের জন্য এই মুহূর্তে বাস্তবায়ন করা কঠিন, অবশ্যই সরকারকে ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার করে বলতে হবে ওকে আমরা এই ধারাটায় আবারও বসতে চাই, বসে আমরা আবার একটা সিদ্ধান্তে আসতে চাই, তাহলে বাস্তবায়ন দ্রুততর হবে। যেমন জেলা পরিষদ গঠন, স্বতন্ত্র কি বলে মন্ত্রণালয় সবই কিন্তু আছে, ওগুলো কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে, বেশিরভাগই বাস্তবায়িত অলরেডি হয়ে গেছে। কিন্তু কিছু কিছু জায়গায় হয় নাই, যেমন ভূমি কমিশন হলেও যেটা বলছিলাম যে 2001 সালে এখনো বলতে একটা ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান মিটে নাই। সো এটা একটা ব্যর্থতা। আর সেনাবাহিনীর প্রত্যাহার বা এইসব এই জায়গাগুলোয় যদি মনে করে সরকার যেটা সম্ভব না, দেন অবশ্যই আবার ক্লিয়ার কাট আলোচনায় বসতে হবে, বসে বলতে হবে যে এই ধারাগুলো আমরা মানতে পারছি না, এই ধারাগুলো সংস্কার করে। বাট যদি সত্যি শান্তি চাই আমরা, সবাইকে এগিয়ে আসতে হবে মানসিকতার দিক থেকেও, সেটেলার বলেন পাহাড়ি বলেন, এট দ্য সেম টাইম যাদের তাদেরকে লিড দিচ্ছে এবং আমাদের দেশের সরকার, সবাইকে এক হতে হবে। এখানে আর একটা বিষয় যদি একটু অ্যাড করি, আমি ওখানের কারিকুলাম, পাহাড়িদের কারিকুলাম নিয়ে আমি একটা কাজ করেছিলাম সেভ দ্য চিলড্রেন প্রজেক্টে। সেখান থেকে যদি আমরা একটু বলি যে এখানে কিন্তু প্রচুর আইএনজিও গুলি কাজ করে এবং ওখানে কিন্তু আপনার আদিবাসী সংস্কৃতি প্রমোট করার জন্য, পাহাড়িদেরকে ডিস্টিংগুইশিং ভাবে তৈরি করার জন্য কিন্তু প্রমোশনাল অনেক ধরনের অ্যাক্টিভিটিস করা হয়, এখানে অনেক ধরনের প্রজেক্ট ওখানে লঞ্চ করা হয়। কিন্তু এই যে বাঙালি পাহাড়িদের যে একটা সংমিশ্রণ, এই বাংলাদেশি মোডালিটিসটাকে, যেটা সাকিব ভাই বলছিলেন, বাংলাদেশি মোডালিটিসটাকে প্রমোট করার জন্য ওখানে ইনস্টিটিউশনালাইজড কোনো ফরম্যাট কিন্তু আমরা দেখতে পাই না। সো সেটা মনে হয় খুব জরুরি এই মুহূর্তে, যদি আমরা লং টার্মে চিন্তা করি, যে সবার মধ্যে একটা বাংলাদেশি চেতনাবোধ তৈরি করা, যে আমি এথনিক গ্রুপের হতেই পারি। যেমন বাংলাদেশে ধরেন কেউ নোয়াখালীর, কেউ খাগড়াছড়ির, কিংবা কেউ ধরেন বরিশালের লোক আছে, কেউ সিলেটি আছে, ল্যাঙ্গুয়েজ কিন্তু ডিফারেন্ট, কিন্তু সবাই কিন্তু মনে করছে আমরা বাংলাদেশি। এই জায়গাটা কিন্তু প্রপারলি আসা উচিত। আমার মনে হয় যে প্রপারলি এটাকে অ্যাড্রেস করা উচিত ইনস্টিটিউশনালাইজড ওয়েতে, শুধুমাত্র, এবং পৃষ্ঠপোষকতা থাকবে রাষ্ট্রের সেখানে। আদারওয়াইজ আসলে যতই আপনি আইন করেন না কেন, সোশ্যাল স্টেটের জায়গা থেকে না আসলে পরে এটা আসলে কাজ করবে না, এই বিভেদটা যাবে না আসলে। এটা তো মানে এখন সুযোগ আছে, কিন্তু আগের গত যে 16 বছর সরকার গেল, আমরা তো জানি বাংলাদেশের দুইটা প্রধান রাজনৈতিক দলের মধ্যে বাঙালি এবং বাংলাদেশি নিয়ে একটা বিভেদ। এটা অদ্ভুত একটা বিষয় যে এটা নিয়ে বিভেদ দেশে হয়। আমি বুঝি না এটা কেন হয় আসলে, এটা হওয়া উচিত না। 20 কোটি লোকের একটা দেশে একটা ছোট্ট কনফিউশন কেন থাকবে যে বাঙালি কিনা নাকি বাংলাদেশি কিনা? ভেরি সিম্পল, যে বাঙালি একটা জাতি গোষ্ঠী, ন্যাশনালিটি, এথনিসিটি এবং ন্যাশনালিটি ইজ ডিফারেন্ট। অনেক সময় আমি এখানে দেখছি আমার পেশাগত কাজে, আমি যখন মানুষদের জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইউর এথনিসিটি ইংরেজিতে, তো বাংলায় বলতে গেলে এটা যদি কেউ ইংরেজি না বোঝে, যে তখন বলতে হয় যে আপনার জাতি, আপনি কোন জাতির লোক। তখন অবভিয়াসলি বাংলা ভাষায় আমার একটা সমস্যা, যে এথনিসিটি এবং ন্যাশনালিটির বাংলা ফর্মটা একই, জাতি জাতীয়তা। তো মানুষজন তখন ধরতেই পারে না যে সে আসলে কে, তখন সে বলে আমি বাংলাদেশি, কেউ বলে আমি বাঙালি। এই যে পুরো একটা দেশের মধ্যে একটা কনফিউশন যে কে বাঙালি এবং কি বাংলাদেশি সেটা বোঝে না, এটা খুবই দুঃখজনক। এটা যদি ক্লিয়ার হইতো সেক্ষেত্রে তো বাংলাদেশে এই সমস্যাটা থাকতো না, পার্বত্য চট্টগ্রামেও। আমার স্পেশালি মনে হয় যে কত সুন্দর একটা কালচার হতে পারতো চাকমা। আমি সিলেটের মানুষ, সিলেটে কিন্তু ওই সমস্যাটা নাই। আপনার ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের সাথে বা আদিবাসী ঠিক বলা যায় না সিলেটের ক্ষেত্রে, তো এখানে আপনার ওই সমস্যাটা নাই। সিলেটে গারোরা আছে, মণিপুরের আছে, চাকমারা আছে, খাসিয়ারা আছে। আপনি যে আপনি তো বলছেন যে বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এট দ্য সেম টাইম এই আদিবাসী নৃগোষ্ঠী, এইটাতে আদিবাসী নাকি আদিবাসী না, এটাই তো এখনো সমাধান হয় নাই, বা এইটা নিয়ে এটা নিয়ে কনফিউশন আছে। আমার কাছে মনে হয় এটা শুধু কনফিউশন না, উপজাতি সংবিধানে কিন্তু এখন উপজাতি, এখন আদিবাসী এখনো কিন্তু উপজাতি তো কোনো নাম থাকা উচিত না। মানে উপজাতি বলতে কি? হ্যাঁ, উপজাতি আবার কি? জাতি তো জাতি। আমি তো প্রথমে এটা বলেছি, উপজাতি বা নৃগোষ্ঠী আমি কোনোটাতেই শুনতে রাজি না। বাংলাদেশ
ইটস এ ক্লিয়ার কাট হুম, থিং। এইখানে এই হুম। বিভেদটা যতক্ষণ আমরা দূর না করতে পারবো, আমরা নিজেরাই শান্তি পাবো না। এটা খুবই জটিল বিভেদ ভাই, কারণ বাংলাদেশি ন্যাশনালিটি বলতে গেলে তো আপনার জাতি হিসেবে বলতে হবে যে বাঙালি জাতি, মানে এরা যারা বাংলা ভাষায় কথা বলছে বাংলাদেশি কালচার, এরা বাঙালি জাতি এবং এরা চাকমা জাতি, এরা গারো জাতি। তখন তো বাংলাদেশের এমন একটা সমস্যা, যারা বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে মুভমেন্ট করে এরা তো নিজেদের বাঙালি বলতে একটু সাই ফিল করে, মনে করে যে বাঙালি বললে মনে হয় আমি আরেক দলে হয়ে গেলাম। না, এই 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 জায়গাটাই আমাদের সমস্যা। যেমন আমি বাঙালি এটা বলতে আমার একটা সংশয় থাকবে কেন? আমি বাঙালি, আবার আমি বাংলাদেশীও। মানে দুইটার আমার কোনো সংশয় থাকার উচিত নেই, এখানে কোনো পড়া বিভাজনও থাকা উচিত না। আর যদি আমি চাকমা, আমি চাক বাংলাদেশি, কেউ যদি বলে আমি চাক বাংলাদেশি, কেউ যদি বলে আমি হ্যাঁ, গারো বাংলাদেশি, সিলেটিরা আমরা খুবই আপনার পপুলার একটা টার্ম যে সিলেটিরা অনেক সময় বিদেশে আপনার সিলেটিদের সাথে দেখা হলে তারা বলবে যে তারা সিলেটি, তখন মানুষ অফেন্ডেড হয়ে যায়, মানে যারা সিলেটের বাইরের মানুষ তারা অফেন্ডেড হয়ে যায় যে এরা সিলেটি বলছে কেন, কিন্তু মানুষজন ধরতে পারে না যে তারা সিলেটি বলছে। দে আর নট সেইং দ্যাট আমি নট ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশি বাট আমি ফ্রম সিলেট রিজন, এবং সিলেটের যেহেতু একটা আলাদা বিষয় আছে, এনডিও তো একটা বড় সিলেটের অংশ আছে, এই কারণে তারা বলে। কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে কনফিউশন থাকলেও বাঙালি এবং বাংলাদেশি জাতীয়তা বোধ খুব শক্ত বাংলাদেশিদের মনের মধ্যে, এতটুকু মানে আহ, মানে কি বলে এটা, কোন ধরনের স্যাক্রিফাইস তারা করতে চায় না, মানে আমিও তো বাংলাদেশি, কোন ধরনের মানুষকে দুইটা বিষয় খুব উত্তেজিত করা যায়, সেটা হচ্ছে জাতীয়তাবাদ এবং ধর্ম। তো সবসময় দেখবেন যে এই দুইটা জিনিসকেই মানে ইউজ করে টুলস হিসাবে উত্তেজিত করার জন্য। ভেরি সিম্পল। আমি বাঙালি নিয়েও আমি খুবই মানে আমি বুঝতে পারি না এটা কেন ঝামেলা। ওয়েস্ট বেঙ্গলে বাঙালি আছে, এখানে বাঙালি আছে, সিলেটিরা সিলেটে আছে, করিমগঞ্জে সিলেটিরা আছে, খোয়াইনগরীতে সিলেটিরা আছে। তো আয়ারল্যান্ডে দেখেন, আয়ারল্যান্ডে আইরিশ নিয়ে, আইরিশ একটা পেকুলিয়ার সাবজেক্ট, তাই না? আইরিশ আইরিশ যত জনগোষ্ঠী দেখেন যে নর্দার্ন আয়ারল্যান্ডে আইরিশরা আছে যারা ব্রিটিশদের অধীনে, এদের ধর্ম আলাদা, প্রোটেস্ট্যান্ট, এবং ক্যাথলিক আইরিশ আছে, রিপাবলিক ফার্নে তারা স্বাধীন। আবার এই দুই আইল্যান্ডের যারা মানুষ নিজেদেরকে দাবি করে আইরিশ, এরা পাসপোর্ট হোল্ড করে। এক সাইডে মানুষ পাসপোর্ট হোল্ড করে আয়ারল্যান্ডের পাসপোর্ট, যারা ইংল্যান্ডের খুব হেট করে, ইউকে হেট করে। আর আরেক সাইডে আইরিশরা, তারা ব্রিটিশদের আন্ডারে আছে, ব্রিটিশ পাসপোর্ট হোল্ড করে, বাট দে আর ভেরি প্রাউড আইরিশ। এবং এই আবার এই দুই আইরিশের মধ্যে নানা বিষয়ে মতভেদ থাকলেও এরা যে আইরিশ এটা নিয়ে তাদের মধ্যে কোনো মতভেদ নেই। আপনি যখন বোস্টনে যাবেন আমেরিকাতে, আপনার আমরা সবাই জানি আমেরিকাতে আইরিশরা সবচেয়ে বড় গোষ্ঠী, ওইখানে তো চেনা যায় না কে আইরিশ আর কে ইটালিয়ান কে আমেরিকান, সবাই তো আমেরিকান। তো ওইখানে আইরিশদের যদি জিজ্ঞেস করেন, যারা কিনা তিন পুরুষ আমেরিকাতে থাকছে, তৃতীয় চতুর্থ পুরুষ কারণে জিজ্ঞেস করেন যে তুমি কে আসলে, ওয়ার ইউ ফ্রম, তখন সে বলবে আয়ারল্যান্ড, আই এম আইরিশ, রিগার্ডলেস অফ ওয়ার হি ইজ ফ্রম, নর্দার্ন আয়ারল্যান্ড নাকি সাউদার্ন আয়ারল্যান্ড। আমাদের বাঙালিরা বা বাংলাদেশিরা এরকম কেন হতে পারে না আমি বুঝি না। যে আপনি দেখবেন শুধু যে এই পারের বাঙালিদের সমস্যা তা তো না, ওয়েস্ট বেঙ্গলে যারা বাঙালিরা আছে এরাও এই পারের বাঙালিদের সহ্য করে না। বাঙালিদের মধ্যে সমস্যা, বা বাংলাদেশের মধ্যে জাতিগোষ্ঠীর সমস্যা, এটা আমার মনে হয় কি সমাধান আমি বুঝতে পারি না। আমার মনে হয় খুব সুশিক্ষা দরকার, প্রচুর আপনার যেটা ওয়াহিদ ভাই বললেন, ইন্টিগ্রেশনের শিক্ষাটা আরো বাড়াতে হবে। অনেক এনজিওরা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতি যে আইএনজিও গুলা কাজ করছে, ওখানে বিভিন্ন এনজিও আইএনজিও আছে। ওই মানে উঠান বৈঠক বাঙালি এবং পাহাড়ির মধ্যে উঠান বৈঠকের মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। এটা আরো অনেক ব্যাপক বিষয়। এখানে আরো অনেক সরকারি অনেক কর্মসূচি দরকার, অনেক মানে কালচারাল একটা বিনিময় দরকার। শুধুমাত্র যে ডেভেলপমেন্ট প্রজেক্টে হাতে নিলেই হবে তা না, এটা কালচারালি এক্সচেঞ্জ দরকার। ওদেরকেও আমাদের বুঝতে হবে, তারাও আমাদেরকে বুঝবে। তো আমার মনে হয় সবার আগে যদি আমরা সবাই বাংলাদেশকে নিয়ে ভাবি, দেশপ্রেমে উজ্জীবিত হই, তাহলে এই বিভেদগুলো চলে যায়। এবং এখানে একটা চমৎকার কিন্তু সুযোগ ছিল, কারণ স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেখানে জাতি বর্ণ নির্বিশেষে মানুষ আগে আগে এসেছিল। আপনি ঢাকা শহরের আন্দোলনগুলো যদি দেখেন, ঢাকা শহর ইউনিভার্সিটি গুলোতে যারা কিনা নন বাঙালি স্টুডেন্ট ছিল, এরাও কিন্তু আন্দোলনে ছিল, খুব জোরে সরেই ছিল। এবং এদের ফেসবুক অ্যাক্টিভিটি যদি দেখেন, তারা খুব জোরে সরে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও ছিল। তো ওই একটা প্রশ্নে কিন্তু বাঙালি, নন বাঙালি, চাকমা, গারো, মণিপুরি সবাই এক ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে। তো সেখানে একটা একতা ছিল। হঠাৎ করে এক মাসের মধ্যে
এরকম ঘটনা ঘটে যা খুব দুঃখজনক। আমরা ওয়াহিদ ভাই হারিয়ে ফেলছি, ওনার দেখা যাচ্ছে না। তাহলে ওনাকে একটা প্রশ্ন করতাম। আচ্ছা, প্রশ্নটা আপনার এখন করি, যেহেতু আপনি পেলাম এখন। স্কুলের ব্যাপারটা যে বলেন আপনি পার্বত্য চট্টগ্রামে, আমি খুব কিউরিয়াস, আমি কখনো যাইনি ওখানে হিল ট্র্যাক্সে। ওইখানকার স্কুলগুলোতে তো একসাথে বাচ্চারা যায় না, বাঙালি এবং পাহাড়ি বাচ্চারা, নাকি আলাদা আলাদা স্কুল? আপনার কথা শোনা যাচ্ছে না, আনমিউট করেন। আচ্ছা, ওদের জন্য কিন্তু বুকস গুলি আলাদা আর কি। হ্যাঁ, বুকস মানে হচ্ছে হুম। ল্যাঙ্গুয়েজ, পাহাড়ি ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু আপনার আদিবাসী ল্যাঙ্গুয়েজ সংরক্ষণের জন্য বেশ কিছু স্টেপ নেওয়া হয়েছে, এবং এনজিওর এখানে কিন্তু কাজ করছে। ওদের কারিকুলাম কিন্তু একটু ডিফারেন্ট। সেক্ষেত্রে আপনার পাহাড়িদের বা আপনার সংস্কৃতি, ওই ধারার কালচার কিছু ওখানে পড়ানো হয়। তাদের আলাদা বই আছে তাদের, এবং যে বইগুলি মূলত আবার ইউএনডিপি কিংবা হচ্ছে আপনার বিভিন্ন ইয়ারা ফলো করে আর কি। ইউএনডিপি কিংবা সেভ দ্য চিলড্রেন এটাকে প্রমোট করে, একটা বডি আছে যারা এটা নিয়ে কাজ করে। So, এখানে আসলে ব্যাপার হচ্ছে কি, যেটা আপনি বলছিলেন, আমি যদি ওভাবে করে না বলি এটা অন্যভাবে বলি, যে সিলেটে যারা আদিবাসী আছেন, উপজাতি আছেন, তাদের ব্যাপারে প্রবলেম হচ্ছে না, গারোতে হচ্ছে না, এখানে কেন হচ্ছে? এই ব্যাপারটা আপনি বলেছিলেন কিছুক্ষণ আগে। তো সেখানে মূল হ্যাঁ। জায়গাটা কিন্তু অন্যরকম। একটা হচ্ছে যে আপনি দেখেন সিলেটে কিন্তু লাইভলিহুডটা ডিফারেন্ট। আপনাকে লাইভলিহুডের জায়গাটাতে যদি চেষ্টা করেন, দেখেন খেয়াল করে সিলেটে যারা আদিবাসী রয়েছেন বা উপজাতি, তারা কিন্তু তাদের তাদের লাইফ স্টাইল একটু ডিফারেন্ট। তাদের জীবিকার ব্যাপারটা কিন্তু আলাদা। পাহাড়ে কিন্তু জুম কাল্টিভেশনটা হয়, জুমের জন্য কিন্তু আপনার প্রচুর ল্যান্ডের দরকার হয়, আপনি জানেন নিশ্চয়ই। প্লাস প্লাস হুম, হচ্ছে হুম। হান্টিং গ্যাদারিং সোসাইটি কিন্তু এখনো ওই পাহাড়ি 3টা জেলায় বিদ্যমান। এটা কিন্তু আপনার সিলেটে নাই বা অন্য অঞ্চলে নাই। তারা কিন্তু তাদের তাদের কিন্তু লাইভলিহুডটা ডিফারেন্ট, ফরম্যাটটা ডিফারেন্ট। সুতরাং ওই জায়গাটা থেকে কিন্তু আলটিমেটলি যে আপনার এখানে পার্থক্যটা হয়। এবং যেটা আরেকটা কথা যেটা বলছিলাম, যে প্রচুর বাংলাদেশের আন্তর্জাতিক এবং দেশীয় এনজিওর ওখানে কাজ করছে, এবং তারা কিন্তু মূলত সেটা যখন সিলেটেও করছে। সিলেটে করছে, কিন্তু আপনি যদি দেখেন যে মূল বা তাদের ফোকাসটা কোথায়, ফোকাসটা দেখলে আপনি দেখবেন যে ফোকাসটা কিন্তু ওইদিকে। মূল মানে মানে ফোকাসটা আমার ওইদিকে। জানার প্রশ্ন হচ্ছে, সিলেটে বাঙালি এবং নন বাঙালিদের মধ্যে ঝামেলা হয় না কেন? সিলেটে বাঙালি ঝামেলা না হওয়ার কারণ হচ্ছে, দেখবেন ঝামেলাটা কেন ঘটে। ঝামেলাটা ঘটে কিন্তু স্বার্থের কারণে। আপনি দেখবেন স্বার্থটা কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব কেন হয়, দ্বন্দ্ব কিন্তু মূলত স্বার্থের কারণে দ্বন্দ্বটা হয়। সিলেটে কিন্তু স্বার্থের দ্বন্দ্বটা নাই, কারণ মণিপুরি যারা ধরেন যারা তাঁত নিয়ে কাজ করতেছে, কিংবা যারা পার্টিকুলারলি ওইখানে কিন্তু বাঙালিরা কাজ করছে না। সো ওরা পার্টিকুলার ওদের কিছু অকুপেশনাল জায়গা থেকে কাজ করছে, এবং তারা বাঙালি তাদের সাথে ট্রেড করছে একটা। এই ট্রেডটা কিন্তু আপনার পাহাড়ে নাই। পাহাড়ে হচ্ছে ব্যাপারটা যে ওদের লাইফলিহুড মানে লাইফ স্টাইলটা ডিপেন্ড করছে ওখানে নেচারের উপরে। হুম, ওইটাতে যখন আপনি হাত দিচ্ছেন, যখন বলছেন এই পাহাড়টা আমার, ও তো ওই পাহাড়ের থেকে ও তো কিছু আর্ন করতো, খেত। ওই পাহাড়ে একটা কলা গাছ হলে সে কলাটা বিক্রি করতে পারতো, সে সে তো হুম। ওটা বিক্রি করতে পারছে না এখন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে পাহাড়ের সাথে এই এই পার্বত্য চট্টগ্রাম বা এই 3টা জেলার সাথে অন্য আদিবাসীদের একটা বড় পার্থক্য হচ্ছে এটা, যে ডিপেন্ডেন্সি অন দ্য নেচার, সেইটা পুরোটাই হচ্ছে কিন্তু আলাদা। জীবন ও জীবিকার যে যে পরিসরটা, সেটা সম্পূর্ণভাবে ভিন্ন। যে কারণে দেখতে পাই আমরা যে পাহাড়ে যারা আদিবাসী, তারা কিন্তু বরাবরই বলে যে ওরা এখানে কেন আসবে, হুম। কারণ তাদের তাদের ল্যান্ডই হচ্ছে মূলত তাদের মূল অ্যাসেট। এবং এটা এটা আবার কমিউনিটি, এটা আবার কিন্তু কমিউনিটি মানুষ এটাকে তো, আবার করে। মানুষ তো বাট অনেক এখানে কম। আমার একটু এখানে আমার একটু দ্বিমত আছে আসলে। এই যে ল্যান্ডের হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা আমার একটু দ্বিমত আছে, এই কারণে যদি প্রথমে স্কুলের ব্যাপারটা আসি, রন্টির প্রশ্নের। স্কুল কিন্তু মানে যেগুলা প্লেইন ল্যান্ড এবং পাহাড়ের বা কোনো মালভূমিতে অবস্থিত, সেগুলা কিন্তু পাহাড়ি এবং বাঙালি সবাই যাচ্ছে একই স্কুলে। কিছু প্রত্যন্ত পাহাড়ি স্কুল আছে, যে স্কুলগুলো যেখানে বাঙালি শুধুমাত্র নাই। পাহাড়িরাই যায়, ওখানে বাঙালিরা থাকেই না, বাংলাদেশ। কোনো সেটেলার নাই। সেটেলাররা কিন্তু নর্মালি থাকে হচ্ছে পাহাড়ের শেষের দিকে এসে, যে যেখানে সমভূমির সমতল। কাছাকাছি জায়গা, সমতল জায়গাটা, সমতল তো জায়গা সেখানে স্কুলে, সাকিব ভাই, ওখানে। পাহাড়ের যে স্কুল এবং সমতলের যে স্কুল, যেখানে পাহাড়ি পাহাড়ি এবং সেটেলার দুইজনই যায়, ওইগুলোর সিলেবাসের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, ওরকম কোনো পার্থক্য নেই, ওরকম পার্থক্য নেই। সাবজেক্টের যেমন ভাষাগত কিন্তু যেটা ওহিদুজ্জামান বলছিলেন, যে ওদের কিন্তু আলাদা স্বরলিপি আছে, ডিফারেন্ট স্বরলিপি। তো ওই ওইটা আলাদা ভাবে পাঠ্য দেওয়া হয় বা এই করা হয়। পালি বা পালির সাথে একটা সংমিশ্রণ, একটা ডিফারেন্ট টাইপের। তো যাই হোক, আহ, এখন আরেকটা যেটা হচ্ছে, যে আমি কেন বললাম যে জায়গার বিষয়ে ওই ভূমি দখলের ব্যাপারটা আমি একমত না। এটা যত না আমার জায়গা দখল হয়ে যাচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে আমার এখানেও আসবে কেন।
এটা এই মেন্টালিটিটাই হচ্ছে বেশি, এবং এটা হচ্ছে আমি কিন্তু বলেছিলাম যে ঐতিহাসিক ভাবেই তাদের রাজারা বা এসেরা বিভিন্ন সময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার জন্য তারা চায়নি যে আর কোনো শাসন ব্যবস্থা বা যে দেশের যে অন্য রেগুলার শাসন ব্যবস্থা সেটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হোক, তারা সেটা চায় নাই, এবং এটাই একটা তারা সেন্সিটিভ কোয়েশ্চেন, একটা সেন্সিটিভ কোয়েশ্চেন কি করব? সেন্সিটিভ কোশ্চেন আই মিন বাংলাদেশে দেখেন হিল ট্যাক্সে এত হ্যাঁ ঝামেলা, বাংলাদেশের হিল ট্যাক্সে পার্বত্য চট্টগ্রামে এত ঝামেলা, এবং বাঙালিদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে কেন এরা বলবে যে আমরা ওইখানে যাব না, আমরা যাবোই। কিন্তু সীমান্তে ঠিক ওই পারে মেঘালয় তো এরকম কোনো সমস্যা নাই, মেঘালয় তো খুব একটা নর্মাল ইন্ডিয়ানরা নাই, সব তারাই আছে যারা এখানকার আদিবাসী। ওইখানে সমস্যা হয় না, এখানে এত সমস্যা কেন? এখন যেটা হচ্ছে মেঘালয় আহ, মিজোরাম আদিবাসী এরিয়াতে। আদিবাসী ওই যে এখানে আদিবাসী কোন পার্সপেক্টিভে, পাহাড়ের পার্সপেক্টিভে নাকি বাংলাদেশের পার্সপেক্টিভ? তো আই মিন আমি পার্বত্য চট্টগ্রামেই আপনার লোক ছিল মাত্র কয়েকটা। কারণ এই আদিবাসী বিষয়টাই কিন্তু আমরা এখানে এই আলোচনায় গেলে ডিফিকাল্ট না না, আদিবাসী ধরলাম না, আদিবাসী ধরলাম না, সেটেলাররা যখন প্রাথমিক বাংলাদেশি বাঙালি যে সে ক্লেম করবে আমি ভাই, আমি 70 বাংলাদেশের পরবর্তী 70 পরবর্তী সময়ে আমরা যে বিখ্যাত উক্তির কথা জানি যে মানে জাতীয়তা নিয়ে একটা সমস্যা, বাঙালি বনাম সংবিধানে রাখা কিনা তাদের জাতীয়তার ইয়ে, এবং 70-এর পরে যে ভূমিহীনদের পাঠানো হয়েছে, এটা তো আর খুব একটা যৌক্তিকতা নাই, ভূমিহীনদের ওইখানে পাঠানো। যদি রন্টি, এই যুক্তি খুঁজতে গেলে, এটার ব্যাকগ্রাউন্ড খুঁজতে গেলে আলাদা পলিটিক্যাল ব্যাপার আছে। বাট যদি সরকার এরকম কোনো ব্যবস্থা নেয়, যেমন ভাষাঞ্চল, সেখানে কি জনগণকে পাঠাচ্ছে না? হ্যাঁ, পাঠাচ্ছে। যদি সরকার ডিসিশন আপনাদের নেয়, রিক্লেম ভূমি, যদি রিক্লেম ভূমিতে সরকার ডিসিশন নেয় যে বাংলাদেশে যেমন ওসব জায়গায় কি প্রচুর জায়গা পড়ে আছে কিন্তু মানুষের সংখ্যা কম, তো ব্যালেন্স করার জন্য যদি গভর্নমেন্ট প্ল্যান করে, দে ক্যান অলওয়েজ। আমি কিন্তু এটা সাপোর্টও করছি না বা এটার বিপক্ষেও বলছি না, আমি বলছি যদি সরকার চায় করতে পারে। এখন যে ঘটনাটা হচ্ছে যে ওখানে যারা আছে তারা অ্যাকসেপ্ট করবে না কেন সরকারের সিদ্ধান্ত, সেটা নিয়ে আলোচনা ছিল যে এটা পাওয়ার এক্সারসাইজ করার জন্য আমার মনে হয় তখন যে যারা ছিলেন যে তাদের আধিপত্য চলে যাবে, তাদের এই জায়গা থেকেই এটা সমস্যাটা শুরু হয়েছিল। এখন কিন্তু বাংলাদেশে কি সাকিব ভাই এখানে কোনো উদাহরণ আছে? যেমন ধরেন সিলেটে পাহাড় আছে, অনেক টিনা আছে, চা বাগান আছে, এক একটা চা বাগান কয়েক হাজার একর। তো এমন একটা সিনারিও, যদি কাল্পনিক সিনারিও আমি চিন্তা করি, একটু সেন্সিটিভ ইস্যু, যে বলা হলো যে কালকে আপনার ঢাকা শহরের যত ঢাকার আশপাশে যত ভূমিহীন মানুষ আছে, এরকম 1 লক্ষ মানুষকে সিলেটের এক এক দুইটা তিনটা চা বাগান, সরকারি চা বাগানে স্থানান্তর করা হবে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে সিলেটের মানুষজন সেটা মানবে, ভালোভাবে নিবে? এই যে এটাই আমি বলতে চাচ্ছিলাম, সেই হিসাব করলে যে মানে পাহাড়ি সমস্যার প্রথম দিকের একটা শুরুর দিকই তো হচ্ছিল কাপ্তাই তাই না, পানি বিদ্যুৎ, এটা এখান থেকে তো একটা বিরাট সূত্রপাত। হ্যাঁ, এটা একটা বিশাল স্টেপ। এখন সরকার বলতে পারে আমি তো দেশের জন্য করছি, দেশের জন্য কি আমি করবো না এই কাজটা? কিন্তু কেন সমস্যা হয়েছিল, কেন ডিল করতে পারে না এই দিন গভর্নমেন্ট, দ্যাটস অ্যানাদার টপিক। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমি যে বিষয়টা এখানে বলতে চাচ্ছি, সরকার যদি ফিল করে যৌক্তিক ভাবে যে কিছু লোকজন সিলেটের প্রত্যন্ত অঞ্চলে দেওয়া যেতে পারে, তাহলে যদি যৌক্তিক হয় ইউল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। আর যদি যৌক্তিক না হয়, তারা যদি কাউন্টার লজিক দেখাতে পারে, তাহলে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। উভয়কেই পজিটিভ হতে হবে। যদি আমরা দুই পক্ষই যদি চিন্তা করে না আমি আমার ডিসিশনে রাইট থাকবো, তাহলে তো সলিউশন আসবে। পাহাড়ের প্রবলেমের সলিউশন আসতে গেলে সেটলার এখন কি করবে? এত এত সংখ্যক সেটলার এখন যাবে কোথায়? হয়তো এদের তো আর কিছু করার নাই। এরা তো হ্যাঁ, যারা পাহাড়িরা পাহাড়িরা আছে তারা বলছে যে পুনর্বাসিত করা হোক অন্য কোনো জায়গায়। আসলে কি এটা কি প্র্যাকটিক্যাল সিনারিও কিনা এই বর্তমান অবস্থা? বর্তমান অবস্থা কি এটা যৌক্তিক হবে কিনা? একটা প্রশ্ন বৈধ জবাব হয়ে গেছে, যেহেতু আপনি ওইখানে বিভিন্ন প্রজেক্টে গেছেন বা থাকছেন। পাহাড়িরা কি এটা চায় যেটা সাকিব ভাই বললেন যে বাঙালিদের ছড়াও যারা সেটেলার আছে, এটা চায়, নাকি এরা চায় যে যা দখল করছো আর দখল করে না, আর ভেতরে পাহাড় দখল করতে এসো না? রাইট, এখনকার ব্যাপারটা হচ্ছে তারা এখন যেটা চাচ্ছে যে না, যা হয়ে গেছে সেটা এখন আর যাতে না হয়। এবং একটা বিষয় একটু আপনার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে দেখেন, যেটা সাকিব ভাই বলতে চেষ্টা করছিল, উনি একটা মানে সামরিক বাহিনীতে ছিলেন, ওনার পক্ষে সাকিব ভাই যেটা বলেছেন এর থেকে স্পষ্ট করে বলা আসলে যায় না।
তো কঠিন। ব্যাপারটা কঠিন। তো ব্যাপারটা হচ্ছে দেখেন, যখন যে প্রেক্ষাপটে ওখানে সেটেল করা হয়েছিল 75 এর পরে, 78, 9, 80 দিকে, যখন ওখানে বা তার তার আগে পরে যখন সেটেল করা হয়েছিল ওখানে, এর কিন্তু একটা প্রেক্ষাপট ছিল। এটা প্রেক্ষাপট কিন্তু আছে, ছিল। এই প্রেক্ষাপটটাকে যদি আমাদের ভুলে গেলে কিন্তু চলবে না। এই প্রেক্ষাপটটাকে আমাদের একটু মাঝে মধ্যে চিন্তা করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, দেখবেন যে চাকমাদের সাথে ব্রিটিশদের যে যখন তাদের সাথে কিন্তু অনেক ধরনের আপনি যে চুক্তি দেখেন, চাকমার রাজার বিষয়টা দেখেন, কিভাবে কিভাবে কিংবা দেখেন চাকমাদের ঐতিহাসিক ভাবে তারা কিন্তু এখানে মানুষ ছিলেন না, তারা কিন্তু এসছেন অন্য জায়গা থেকে। তো এই জিনিসগুলিও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে কেন এখানে 70 পরে এসে ওখানে সেটেল করা হলো, সেখানে একটা বিষয় মনে হতে পারে, গভর্নমেন্টের আসলে ইন্টেনশনটা আসলে কি ছিল। তো সেটা আসলে কতটুকু অযৌক্তিক কিন্তু আপনি বলতে পারছেন না ইন মেনি সেন্স। হ্যাঁ, এখন এখন যেটা হচ্ছে, ধরেন কি, আপনি যে প্রশ্নটা তুললেন যে এটা তো মেঘালয় হচ্ছে না, এটা তো ত্রিপুরায় হচ্ছে না, এটা আমাদের এখানে কেন হচ্ছে, এই প্রশ্নটা আপনার ছিল। এটা কিন্তু খুব যৌক্তিক ভাবে বলা যায় ব্যাপারটা। দেখেন, মূল বিষয়টা হচ্ছে যে আপনার আসাম, মেঘালয় এবং তারপর ওই সব জায়গায় না হওয়ার কিংবা বাংলাদেশেও অন্য অঞ্চলে না হওয়ার পেছনে কারণটা হচ্ছে কি, আপনি যখন দুটো জাতি একসাথে থাকতে গেলে তাদের ট্রেড অফ করতে হয়, এখানে কিছু রিসিপ্রোকাল রিলেশনশিপ থাকবে। হ্যাঁ, আপনি কিছু এক্সচেঞ্জিং ব্যাপারগুলি থাকবে, সেখানে এই বিষয়গুলি কিন্তু আমরা এস্টাবলিশ করতে পারিনি। এখানে আমরা শুধু বাঙালিদের ওখানে দিয়ে দিয়েছি, কিন্তু বাঙালিদের সাথে পাহাড়িদের সিঙ্ক্রোনাইজ করা, এটা কিন্তু আমরা করতে পারিনি, যেটা কিন্তু আপনি দেখবেন যে অন্য অঞ্চলে হয়েছে। এখন দেখেন ব্যাপারটা যে ইভেন আপনি মেঘালয়ের দিকে যান, ওখানে কিন্তু তারা একটা অকুপেশন নিয়ে তারা থাকার কাজ করেন, তারা কিন্তু একটা পার্টিকুলার, তাদের কিন্তু একটা অকুপেশন আছে, তারা ওখানে কাজ করেন। তো তারা কিন্তু কিছু শিফটিং হয়েছে। এবং এটা আর একটা বড় জায়গা যে আপনি আপনি বলছেন আপনি কোটা সিস্টেম করেছেন মেইন স্ট্রিম করার জন্য। হ্যাঁ, কিন্তু আপনি কি আসলে তাদেরকে মেইন স্ট্রিম করতে চেয়েছিলেন কিনা? একটা বিষয় কিন্তু আমাদের ভাই ভুলে গেলে চলবে না, যে বাংলাদেশে 71-এর পরে যতগুলি সরকার ক্ষমতা এসেছে, তারা কিন্তু বিভিন্ন সেন্সিটিভ ইস্যুগুলিকে তাদের রাজনৈতিকরণ করতে চেয়েছে। তারা কিন্তু আসলে বাংলাদেশে কোনো অটোনোমাস ইনস্টিটিউশন কিন্তু তৈরি হয়নি। সুতরাং এই বিষয়টা কিন্তু এরকম ছিল যে আপনি পাহাড়িদের ওখানে পাঠিয়েছেন, কিন্তু পাহাড়িদের সাথে, পাহাড়িদের লাইফস্টাইলের সাথে বাঙালি লাইফস্টাইল কিভাবে সিঙ্ক করবে, এই সিঙ্ক্রোনাইজেশন কিভাবে কিভাবে হওয়া উচিত, কিভাবে হলে পরে দুটো জাতিগোষ্ঠী মনে করবে না বাঙালিদের আমার দরকার, পাহাড়িরা মনে করবে আমাদের ওদের দরকার। আপনি ব্যাপারটা খেয়াল করবেন, আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম পাশাপাশি কেন থাকে? কারণ আমরা কিন্তু ট্রেড অফ করি। আমি বাজারে কিনতে গেলে আমি হিন্দু দোকান থেকে কিনে নিয়ে আসি, তাই না? আমরা এই যে কমিউনিটির মধ্যে যে সিঙ্কটা কিন্তু হয় এক্সচেঞ্জের মাধ্যমে হয় এটা। সো এই যে এক্সচেঞ্জের ব্যাপারটা, সোশ্যাল এক্সচেঞ্জ, ইকোনমিক আমরা এক্সচেঞ্জ, সিলেটেও করি, আমরা সিলেটে নন বাংলাদেশ হ্যাঁ থেকে কিনি আমি বেশি। এক্স্যাক্টলি এই এটা এক্সচেঞ্জটা, এটা কিন্তু একটু জাস্ট আমি ইন্টারাপ্ট করছি কারণ প্লিজ প্লিজ, আমার অভিজ্ঞতা থেকে, মানে জি জি, যে ওখানে যেটা ওহিদুর যেমন বললেন যে একদমই প্র্যাকটিক্যাল একটা সিনারিও, হঠাৎ করে কিছু লোকজন উঠায় নিয়ে যে ওখানে বসায় দেওয়া হয়েছে যে তুমি থাকো, রাইট থাকা শুরু রাইট, করো। এটা যে কত বড় একটা ভুল, বিকজ ওখানে থাকতে গেলে কিভাবে থাকবে, কোন প্রক্রিয়া থাকবে, তাদের সাথে কোন স্বনির্ভর ভাবে থাকবে, নাকি একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে থাকবে, কিভাবে সেই নির্ভরশীলতাটা, সেটা কালচারাল হোক, সোশ্যাল হোক, বা মার্কেটিং সিস্টেমে ইকোনমিক, হোক, ইকোনমিক ভাবে হোক, কোনো কিছু না ভেবে কিছু মানুষজন উঠাই নিয়ে দিয়ে দিচ্ছে। সো দ্যাটস দ্য প্রবলেম স্টার্টেড। এখন যেটা হচ্ছে, আমি একটু আগে কিন্তু বলছিলাম যে কালচারাল এক্সচেঞ্জটা খুব বেশি দরকার, একে অপরকে বোঝা খুব বেশি দরকার। এখানে যেন ইগো এবং এই যে দ্বন্দ্ব জাতিগত, এইটা যেন না থাকে। ওই যেমন প্লিজ আপনি বলছিলেন যেটা। তো হ্যাঁ, তো যেখানে আলটিমেটলি মূল যে জায়গাটা দেখবেন আপনি ওখানে যে এই যে বিষয়টা, এই যে সিং করার জন্য কি করা উচিত, আমরা সেটা যদি দেখি এখানে কি করা উচিত, দেখেন আপনি যে ওখানে সোশ্যাল এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যেতে পারে। ওখানে পাহাড়ি কালচার সম্পর্কে বাঙালিদের মধ্যে যে একটা বিরূপ মনোভাব আছে, কারণ আমি ওখানে বেশ কয়েকবার ওখানে গিয়েছি, বাঙালিদের সাথে মিশেছি, পাহাড়িদের সাথে কথা বলেছি, কিংবা আমি যে প্রজেক্টে ছিলাম সেই প্রজেক্টে কিছু পাহাড়ি লোকজনও কাজ করে উঠেছে। সুতরাং তাদের ভেতরে কিন্তু এমন একটা ব্যাপার তৈরি করা হয়েছে ফ্রম দ্য ভেরি বিগিনিং, এটা ইনবিল্ট, যে পাহাড়িরা মনে করে বাঙালি আমাদের এনিমি, বাঙালি মনে করে পাহাড়ি আমাদের এনিমি। হ্যাঁ, তো এইটা এইটা আসলে, এবং এইটা কিছু কিছু অর্গানাইজেশন যারা ওখানে কাজ করে তারা এটাকে ক্যাশ করেই কিন্তু ওখানে কাজ করছে। সুতরাং তারা কিন্তু এটাকে জিয়ে রাখার চেষ্টা করছে। এখন দেখেন ব্যাপারটা যে ন্যাশনালিজম কি বলে, যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কি হওয়া উচিত,
যেখানে আমরা বরাবরই তাদেরকে মেনস্ট্রিমিং এর জন্য চিন্তা করছি, সেহেতু তাদের জন্য কিন্তু আপনাকে কিভাবে, যেটা বলছিলেন সাকিব ভাই, বা যেটা আমি শুরু করেছিলাম আলটিমেটলি, যে বাঙালিরা ওখানে আপনি ওখানে দিয়ে আসলেন, আপনি ধরেন ওখানে 50,000 1 লক্ষ বাঙালিকে আপনি ওখানে পাঠালেন, ওনাদের আলটিমেটলি লাইফ স্টাইলটা কেমন হবে, ওনারা আসলে কি করবেন, ওনাদের জীবিকা কি হবে, এই যে জীবিকার জায়গাটা, হ্যাঁ, ওনাদের জীবিকা কি হবে। আপনি পাঠায় দিলেন রিক্সা পুলার, আপনার এলাকায় একটা মাঝি ছিল কিংবা সে ফুটপাতে ঘোরাঘুরি করতো, তাকে আপনি পাঠিয়ে দিলেন পাহাড়ে, ধরে পাঠিয়ে দিলেন। ওখানে কি করবে ওখানে তো ও গিয়ে কি করবে, কিন্তু যেটা করবে কাজটা যে ওই পাহাড়ের যে, হ্যাঁ, পাহাড়ের যে যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, পাহাড়ে যে আপনার যে একটা ধরেন পাহাড়ে আপনি জানেন খুব বিখ্যাত হচ্ছে কলা এবং হচ্ছে আপনার পেঁপে, পাহাড়ের পেঁপে যেগুলি খুব ফেমাস, পাহাড়ে দুটো জিনিস। তো ধরেন ও কিন্তু যেটা করবো, কিন্তু পাহাড়ে গিয়ে পাহাড়ে একটা গাছ থেকে কলা চুরি করবে, ও কিন্তু পাহাড়ে পেঁপে চুরি করবে। এই পেঁপে কলাটা কিন্তু আলটিমেটলি পাহাড়িদের খাবার ছিল, পাহাড়িরা এক্সচেঞ্জ করতো। এখন আপনি যে মানুষগুলো এখানে পাঠালেন একটা সার্টেন পার্সেন্টেজ, তারা স্কিলড না, এবং তাদের জীবিকা আপনি এস্টাবলিশ করলেন না, তারা কিভাবে থাকবে এস্টাবলিশ করলেন না, তাদের কোনো ওয়ার্ড আপনি দেখালেন না, আপনি এখন শিফট করে দিলেন। হ্যাঁ, সুতরাং ব্যাপারটা হচ্ছে একটা সার্টেন রিজনে এটা করা হয়েছিল, কিন্তু এটা করার জন্য যে প্রিপারেশনটা দরকার ছিল, লং প্রিপারেশন, এবং আপনি কিভাবে করে পাহাড়িদের সাথে তাদেরকে অ্যাডজাস্ট করবেন, কোন কোন জিনিসগুলি পাহাড়িদের সাথে এক্সচেঞ্জ হতে পারে, কিংবা পাহাড়িদেরকে বোঝানো যে এই মানুষগুলিও তোমাদের জন্য ভালো, এরা তোমাদের হয়ে কাজ করতে পারে। আপনি আমরা খুব শেষ পর্যায়ে, আমি কিছু কুইক কোয়েশ্চেন করতে চাই, খুব সামান্য কোয়েশ্চেন আপনাকে করতে চাই। যে আপনি যেটা বললেন যে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে একটা, যারা কাজ করছেন একসাথে একই সংগঠনে, দেখা গেছে পাহাড়িও আছে বাঙালিও আছে এবং এদের মধ্যে অবিশ্বাস আছে, এমন কি কোনো গ্রুপ আছে যাদের মানে এই জনসংখ্যার মধ্যে কেউ কি আছে যারা একে অপরকে বিশ্বাস করে আসেন? মানে পাহাড়িদের মধ্যে এমন কেউ আছে যে তারা মনে করে যে না, বাংলাদেশের সাথে আমাদের একসাথে বসবাস করা সম্ভব? এবং বাঙালিদের মধ্যেও কি কেউ আছে ওইখানে যারা মনে করে ইটস ফাইন, পাহাড়িদের সাথে আমাদের বসবাস করা সম্ভব? মানে একটা পজিটিভ কি আছে এখানে ন্যূনতম একটু হইলো? রাইট, এখানে বাঙালিদের মধ্যে বাঙালিরা বাইরে থেকে গিয়েছে, তাদের মধ্যে এইটা আছে, তারা থাকতে চায়। কিন্তু আমি একদম টপ এডুকেটেড পাহাড়িদের সাথে কাজ করেছি, একদম লেমন টাইপের সাথে কাজ করেছি, তাদের মধ্যে তীব্র অবিশ্বাস। তারা যত যাই বলেন না কেন, তারা মনে করে এরা দখলদার, এরা আমাদের এখানে এসছে, এরা আমাদের সম্পত্তি, আমার বাপ দাদাদের সম্পত্তি এরা অধিগ্রহণ করে এরা থাকছে, এরা এখান থেকে আমাদের সম্পত্তি এরা গ্র্যাব করতে আসছে। এটা ওদের একদম ওনাদের ভেতরকার অনুভূতি, এবং সেই অনুভূতিটাকে আপনার আসলে অনুভূতিটাকে চ্যালেঞ্জ জানাবেন আপনি, সেরকম কোন ক্রেডিবল কোন ধরনের এক্সাম্পল কিন্তু তৈরি করতে পারেন। সেটা তো একটা সমস্যার সমাধান হবে, কিন্তু অ্যাটলিস্ট তথ্য জানা গেল যে পাহাড়িদের মধ্যেও বিশেষ পরিমাণটা বেশি পরিমাণেই আছে, যেটা হয়তো যৌক্তিক কারণে। এখন যেহেতু খুব শেষ পর্যায়ে, এই বিষয়ে আসলে আলোচনা শেষ নাই, তারপরেও আজকে যেহেতু শেষ করতে হবে অনুষ্ঠানটা, প্রায় 53 মিনিট রানিং, সাকিব ভাইকে জিজ্ঞেস করি যে এই যে অবিশ্বাসটা, যেটা ওয়াহিদুজ্জামান ভাই বললেন যে পাহাড়িরা একদমই সহ্য করতে পারে না বাঙালিদের মধ্যে একটা মানসিকতা থাকার, বাট যেটা সমস্যা আছে যে বাঙালিরা হয়তো আরো চায়, সেক্ষেত্রে তো আরো পাহাড়িদের জমি দখল মানে বা ব্যাহত হইতে পারে। যেটাই হোক, এই সমস্যার সমাধানের আসলে উপায় কি? প্রেসক্রিপশন যদি আপনাকে আমি দিতে বলি, ধরেন আপনি সরকার, আপনার কাছে একটা প্রেসক্রিপশন চাই যে লং রান, লেটস ইন 25 ইয়ার্স, 30-50 ইয়ার্স এ আমরা চাই যে এই অঞ্চলের মানুষজন, বাঙালি হোক পাহাড়ি হোক, একদম সেফলি থাকবে, সাউন্ডলি থাকবে এবং বাংলাদেশি মনে করবে নিজেকে। এই প্রেসক্রিপশনটা আপনি কি দিবেন? এটা আমরা অস্ট্রেলিয়ান সিস্টেমে যেতে পারি। যেমন ওদের যে অ্যাবরিজিনস, তাদেরকে গভর্নমেন্ট অফার দিয়েছিল যে তোমরা কি আসবা কিনা, মানে মেইনল্যান্ডে আসবা কিনা, এসে থাকবা কিনা, তোমাদের পুনর্বাসিত করা হবে। যারা আসবা আসো, যারা আসবা না ঠিক আছে, ওখানে তোমাদের ফ্যাসিলিটিস দেওয়া হবে বা ওখানে থাকবে। আমার মনে হয় একটা একটা মাধ্যম হতে পারে এরকম যে যারা প্রত্যন্ত পাহাড়ে আছে, অনেকে কিন্তু অনেক কষ্ট করে জীবনযাপন, খাবার, চিকিৎসা, শিক্ষা অনেক কষ্ট করেই আছে বলতে পারেন। তো তাদেরকে একটা মতামত নেওয়া যেতে পারে, তারা পুনর্বাসিত হতে চায় কিনা প্লেন ল্যান্ডে বা যে কোনো জায়গায়, দেন সেটা থেকে একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। তারপর যারা থাকতে চায় তাদের জন্য প্রপার নাগরিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, এবং যেটা হচ্ছে যে আস্থা নিয়ে আসতে হবে একজন আরেকজনের প্রতি। ওই যে প্রথমেই বলেছি আমরা যে আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে ভালোবাসি। এই ফর্মুলায় না গেলে এটা সমাধান হবে না। হয়তো আরো দ্রুত এটা সমাধান আরেক দিক থেকে হতে পারতো, কিন্তু হয়নি। সেটা হচ্ছে যেমন হচ্ছে ধরেন
ডিফারেন্ট রিলিজিয়ন হওয়ার কারণে যে বিয়ে শাদী ব্যাপারটা ঘটে না। আদারওয়াইজ কিন্তু এই সমস্যাটা আরো অনেক আগে সমাধান হয়ে যেত। 50 বছরের মধ্যে হয়ে যেত, অনেক কাটতিস্টের ব্যাপার। এতদিনে সমস্যার সমাধানটা হয়ে যেত আমি মনে করি। কারণ যখন বিয়ে হয়ে যেত ডিফারেন্ট একদম সংকর একটা হয়ে যেত, জাতি হয়ে যেত। আর যেহেতু ধর্মীয়গত ভাবে পার্থক্য থাকার কারণে এটা হয় নাই, এখন সরকারকে এগিয়ে আসতে হবে। অনেক বড় বড় পদক্ষেপ নিতে হবে। যারা পাহাড়ে আছে তাদেরকেও বুঝতে হবে এটা বাংলাদেশ, তারা বাংলাদেশের অধিবাসী। এক জায়গায় এই পাহাড়ে থেকে ভিন্ন ল হতে পারে না, ভিন্ন আইন প্রযোজ্য হতে পারে না। সিলেটে যে আইন থাকবে, রাজশাহীতে যে আইন থাকবে, খুলনায় যে আইন থাকবে সেটাও একই আইনই পার্বত্য চট্টগ্রামেও থাকবে। এটা আমি পার্সোনালি ফিল করি। এতে হয়তো অনেকে কষ্ট পেতে পারেন। আমি মনে করি বাংলাদেশ প্রতিটা জায়গায়, প্রতিটা স্থানে একই আইন থাকবে, সব সাকিব ভাই, নাগরিক একই চিন্তা পাবে। আমি আপনাকে ইন্টারাপ্ট করে বলিয়ে দিই, আমি নিজে পাহাড়ের বড় ধরনের সমর্থক, মানে আমি বাঙালির চেয়ে বেশি পাহাড়িদের পক্ষের মানুষ। তারপরে আমি আপনার কথার সাথে একমত, যদি সিলেটের আহ, অন্য জাতি গোষ্ঠীর সমস্যা না হয় একসাথে থাকতে, সেক্ষেত্রে পাহাড়িদের কেন হবে? একটা সমাধানই তো বোঝানো উচিত। সো ক্যারি অন। হ্যাঁ, তো এটা পাহাড় যেটা বলছিলেন রন্টি, আমি আমার জীবনের সবচেয়ে ভালো সময়ের একটা কাটিয়েছি পাহাড়ে। আমার মেমোরেবল টাইমস আমি এখনো ফিল করি, এখনো আমার এতই ভালো লাগে পাহাড়, এবং পাহাড়িদের সাথে আমার অনেক সুসম্পর্ক ছিল। আমি ওই দিকে যাচ্ছি না। আমার পার্সোনালি কোনো জাতি গোষ্ঠীর প্রতি কোনো বিরোধ নেই। আমি শুধু একটা জায়গায় বলতে চাচ্ছি যে এটা বাংলাদেশ, ওন করতে হবে দেশটাকে। এখানে কোনো অন্য বিভাজন আনা যাবে না, অন্য জাতিগত, পেশাগত বা অন্য কোনো বিভাজন আনা যাবে না। আমরা বাংলাদেশী, প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার, প্রত্যেকটা নাগরিকের জন্য সমান আইন প্রযোজ্য। সো আমার এটাই একমাত্র বলা, এবং আমি এভাবে মনে করি সমাধান হতে পারে। ধন্যবাদ সাকিব ভাই। বহিদুজ্জামান ভাই, শেষ করার আগে আপনি কিছু বলবেন কিনা? না, 30 সেকেন্ড। শেষ করার আগে আসলে খুব বেশি কিছু বলার নাই। তবে একটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই, যেহেতু তাদের পাহাড়িদের জীবিকার ধরনটা ভিন্ন, সেহেতু শুধুমাত্র ভূমি আইনের ক্ষেত্রে তাদের একটা ডিফারেন্সিয়েট আমরা করতে পারি, কারণ তাদের ভূমি ব্যবস্থাপনাটা সম্পূর্ণভাবে ভিন্ন মেইনল্যান্ডের থেকে। সেটা একটা ব্যাপার। আর একটা যেটা সাকিব ভাই বলছিলাম, যে অবশ্যই এখনকার আসলে আমরা পিছনে ফিরে তাকাবো, আমাদের একদমই সময় নেই, সামনের দিকে আমাদের তাকাতে হবে। সেক্ষেত্রে কিভাবে আমরা পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে বিভাজনটাকে আমরা রোধ করতে পারি, কিভাবে বাংলাদেশি জাতীয়তাবাদ এটাকে প্রমোট করা যেতে পারে, এবং কিভাবে করে পাহাড়ি এবং বাঙালিদের মাঝখানে যে গ্যাপগুলি, যে কারণ আমরা আলোচনা করলাম আজকে, যে জীবন জীবিকার কথা বললাম, যে অর্থনৈতিক সামাজিক প্রতিবন্ধকতা, সেগুলো কিভাবে মিটিগেট করে তাদের মধ্যে একটা পারস্পরিক সমঝোতাপূর্ণ সম্পর্ক করা যায়। এটা ছাড়া আসলে এর উত্তরণ নেই। তাদের পারস্পরিক এক্সচেঞ্জ, পারস্পরিক আসলে বিবাহের ব্যাপারটা বলা হলো, ম্যারেজ সিস্টেমটা পসিবল না, কারণ সেখানে স্ট্রিক্ট, পাহাড়িদের মধ্যে স্ট্রিক্ট ওদের কাস্ট সিস্টেমের মধ্যে আছে। তারা কিন্তু অন্য ধর্মের সাথে অন্য কাস্টে করলে পরে কিন্তু তাদের সকল কিছু থেকে তারা বঞ্চিত হবে। সুতরাং ওদিকে আমরা না যাই, কিন্তু অন্তত কালচারাল এক্সচেঞ্জের জায়গাটাতে, ইকোনমিক এক্সচেঞ্জ, অর্থনৈতিক যে এক্সচেঞ্জের জিনিসটাকে, সেটাকে যতটা প্রমোট করা যাবে ততটা কিন্তু নির্ভরশীলতা বাড়বে। নির্ভরশীলতা যত বাড়বে তত কিন্তু সিঙ্ক্রোনাইজড হবে। সুতরাং নির্ভরশীলতা, পাহাড়ি বাংলাদেশের মধ্যে নির্ভরশীলতা বাড়াটা খুব জরুরি। সেটা হতে পারে অর্থনৈতিক, সেটা হতে পারে সামাজিক, সেটা হতে পারে নৃতাত্ত্বিক কিংবা মানসিক। তো এই পুরো বিষয়টা আমাদের মনে হয় এখন ভাবার সময়, এবং এটা নিয়ে কাজ করার খুব, মানে এখনই না, আগে থেকেই উচিত ছিল, কিন্তু এখন আমাদের শ্রেষ্ঠ সময় কাজ করার। ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াহিদুজ্জামান ভাই এবং সাকিব ভাই। আমরা একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে, এখনই শেষ করে দিব। আপনাদের দুইজনকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আসলে আজকের যে অনুষ্ঠানটা ছিল পার্বত্য চট্টগ্রামের অশান্তি নিয়ে, এবং এটা আসলে খুব দুঃখজনক যে বাংলাদেশের এই পর্যায়ে আসার পরে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা আশা করবো যে এটা সলভ হয়ে যাবে, কিন্তু দীর্ঘস্থায়ী ভাবে যাতে আগামীতে এই ধরনের কোনো সমস্যা তৈরি না হয়, তার জন্য কি করতে হবে সেই কারণটা আমরা খোঁজার চেষ্টা করলাম। আজকে আমাদের সাথে যে দুইজন অতিথি ছিলেন, সাকিব ভাই এবং ওয়াহিদুজ্জামান ভাই, দুইজনই পাহাড়ের কাজ করার অভিজ্ঞতা তাদের আছে বিভিন্ন সংস্থার হয়ে। সাকিব ভাই তো আর্মির হয়ে, এবং আমাদের অধ্যাপক ওয়াহিদুজ্জামান ভাই তার অন্যান্য সংগঠনের সাথে। তো সেক্ষেত্রে তাদের কথা থেকে আমরা যেটা জানতে পারলাম যে আহ পারস্পরিক যে অবিশ্বাস দুই গোষ্ঠীর মধ্যে আছে, পাহাড়ি গোষ্ঠী এবং বাঙালি গোষ্ঠী, তাদের মধ্যে অবিশ্বাসটা কমিয়ে আনতে হবে। এবং সরকারের পক্ষ থেকে কালচারাল এক্সচেঞ্জ অথবা ইকোনমিক্যাল যে নির্ভরশীলতা একজনের প্রতি আরেকজনের তৈরি করতে হবে। সেটা করলে আস্তে আস্তে অবিশ্বাস দূর হয়ে যাবে। এবং যেহেতু দেশটা আসলে বাংলাদেশ, সবার জন্য একটাই দেশ, সবার জন্য একই দেশ,
একই দেশের নাগরিক হিসেবে নিজেকে চিন্তা করলে তখন সেই সমস্যাটা দূর হয়ে যাওয়ার কথা। যখনই আপনি বিচ্ছিন্নতাবাদে চিন্তা করবেন, যদি বাঙালিরা মনে করে যে এরা আমাদের মানুষ না, এরা আমাদের মতো দেখতে না, আমাদের মতো কথা বলে না, সেটা যেরকম খুব ভয়ংকর কথা, ঠিক তেমনি যদি পাহাড়িরা মনে করে যে বাঙালিরা এখানে ওয়েলকাম না, তারা আমাদের মতো না, সেক্ষেত্রে বাংলাদেশের অস্তিত্বটা আর থাকে না। তো বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বাংলাদেশকে নিজের দেশ মনে করলে এই সমস্ত ডিফারেন্স থেকে দূর করে এগিয়ে যেতে হবে এবং শান্তি চুক্তি যেটা হয়েছিল সেটা হয়তো সরকার কার্যকর করার ব্যবস্থা করতে হবে এবং কিছু পরিবর্তন হয়তো আনতে হতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান এখনো পর্যন্ত জরুরি। কারণ পাহাড়ের মধ্যে কে আসলে খুব ভালো পদক্ষেপ নিয়ে আছে এবং কে খারাপ পদক্ষেপ নিয়ে আছে কেউ জানে না। এবং আমরা সবসময় একটা কথা ভুলে যাই যে পাহাড়টাও কিন্তু সীমান্ত অঞ্চল। সে সেই ক্ষেত্রে বহিঃশত্রু আক্রমণের একটা বিষয় আছে। সেইজন্যে আইন শৃঙ্খলা বাহিনী থাকাটা সেখানে হয়তো জরুরি। তো যাই হোক আমরা আশা করব যে মানুষ আ যারা এই অনুষ্ঠান দেখছেন তারা এগুলো নিয়ে চিন্তা করবেন এবং সরকার খুব ভালো পদক্ষেপ নিবে এবং পাহাড়িও যদি কেউ এরকম এই অনুষ্ঠানটা দেখে থাকেন এবং আপনাদের কিছু বলার থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন পলিসি ওয়াচের সাথে যাতে আমরা আপনাদের সাথে কথা বলতেও আগ্রহী। আপনাদের পয়েন্ট অফ ভিউটা আমাদের জানা হয়তো দরকার। সো যারাই আজকে অনুষ্ঠানটা দেখলেন সবাইকে ধন্যবাদ আবারও। আগামীতে আবারও দেখা হবে পলিসি ওয়াচ বাংলাদেশের বাংলাদেশ নাও পডকাস্ট সিরিজে। ধন্যবাদ।